আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। আজকে আমরা এমসিকিউ বোর্ড কোশ্চেন সলভ করব হাইড্রা এবং রাসায়নিকের উপর। তো আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা, সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, তারপরে আমরা ক্লাস শুরু করব। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, সাউন্ড ঠিকঠাক কিনা। কোন অধ্যায়? হাইড্রা রাসায়নিক বোর্ড কোশ্চেন সলভ ব্যাখ্যা সহ হাইড্রা কাজ করি। সাউন্ড ঠিকঠাক কিনা একটু জানিয়ে দাও, দেন আমরা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করব। তানজিলা, তামান্না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, শানি জানিয়েছে, সালমান পাশে জানিয়েছে। ওকে, ক্লিয়ার। ওকে, শুরু করি। উপরের চিত্রের প্রাণীটির খাদ্যাভ্যাস কোন ধরনের? তো উপরের চিত্রটা কি, কিসের চিত্র? উপরের চিত্রটা হলো হাইড্রা চিত্র। এটা হাইড্রা, এটা হলো হাইড্রা। তো তৃণভোজী বা শাকাশী, এটা কি? এটা কারা? শাকাশী। শাকাশী কারা? মরাবা গাসফড়িং, গাসফড়িং রুই মাছ, গাসফড়িং, গাসফড়িং প্লাস রুই মাছ, এরা শাকাশী। রুই মাছ এরা কি? শাকাশী বা তৃণভোজী। মাংসাশী কারা? হাইড্রা। হাইড্রা হলো মাংসাশী, মাংসাশী, হাইড্রা মাংসাশী। মৃতভোজী এগুলো বিভিন্ন ব্যাকটেরিয়া কিন্তু এগুলো মৃতজীবিত হয়, ঠিক আছে? ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া এরা মৃতজীবী। সর্বভোগ কারা? সর্বভোগ মানুষ। ইংলিশ টার্মগুলো একটু জেনে রাখা দরকার। অমনি, অমনি মানে অল, তাহলে এরা হলো অমনিভোরাস। অমনি মানে কি? অল। ভোরাস মানে কি? ভক্ষণ। তো অমনিভোরাস মানে যারা সব খায়। অমনি শব্দের অর্থ কি? অমনি শব্দের অর্থ অল, যারা সব খায়। আচ্ছা, মাংসাশী, মাংসাশী মানে কি? মাংস মানে কর্নি, কর্নি মানে কি? কষাইরা কি করে? মাংস বিক্রি করে না? মনে ভাব, কর্নি মানে কষাই, কষাইরা মাংস বিক্রি করে। আচ্ছা, আর হার্ব, হার্ব মানে কি? লতা পাতা। হার্বি ভুরাস, হার্ব মানে কি? লতা পাতা। লতা পাতা থেকে যে ওষুধ বিক্রি করে, ওষুধ তৈরি করে, কি বলে? হার্বাল ওষুধ। লতা পাতা থেকে যে ওষুধ তৈরি করে তার নাম হার্বাল ওষুধ। তাহলে হার্বি মানে লতা পাতা, তৃণভোজী। তাহলে হাইড্রা কি বলতো? এটা কি একটা হাইড্রা? এটা কিসের ছবি? হাইড্রা। হাইড্রা মানে কি? যারা পানিতে থাকে, কি? হাইড্রা। হ্যাঁ, এরা মাংসাশী। তাহলে এর উত্তর হবে কি? খ, হাইড্রা মাংসাশী। ওকে, তারপর দেখো উড়ীয় প্রতিসমতার উদাহরণ কি? যারা পর্ব নাম্বার 2, পর্ব 2 এর প্রাণীরা মানে উড়ীয় প্রতিসম হয়। পর্ব 2 মানে কি? নিডারিয়া। নিডারিয়া পর্বের যে প্রাণীরা, তারা কি হয়? উড়ীয় প্রতিসম হয়। এটা মনে রাখার জন্য আমি ট্রিক্স বলছিলাম। সি জলে হাইড্রা, এটা জাস্ট যেগুলো বেশি বেশি আসে এটা মনে রাখার জন্য, জাস্ট যেগুলো বেশি বেশি আসে সেগুলো মনে রাখার জন্য আমরা ট্রিক্স ইউজ করি। সেটা হলো সি জলে হাইড্রা। সি মানে সমুদ্র, সি জলে হাইড্রা। এই তিনটা বারবার আসে, জন্য আমরা এটা পড়ি। সি জলে হাইড্রা অর্থাৎ সি এনিমন, সি এনিমন, সি এনিমন, ঠিক আছে? সি এনিমন, নট সি আর্চিন। সি এনিমন আর সি আর্চিনের মধ্যে তোমরা একটু ব্যস্ত লাগাও। এনিমন এটা কিন্তু আর্চিন না, আর্চিন কিন্তু একাইনোডা মাথা। জলে মানে জেলিফিশ, জেলিফিশ। হাইড্রা মানে কি? হাইড্রা, হাইড্রা মানে হাইড্রাইট। তো সি জলে হাইড্রা এরা কি? উড়ীয় প্রতিসমতা দেখায়। উড়ীয় প্রতিসমতা নরমালি দুই নম্বর পরিমাণে দেখায়। উড়ীয় প্রতিসমতা কি? আমরা প্রথম অধ্যায়ে পড়ি। বর্গ অক্ষরে গুলীয় প্রতিসমতা দেখায়, গুলীয়, ঠিক আছে? আচ্ছা, তারপর এটা কি? এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপর পিলা অপ্রতিসম, এগুলো এটা প্রথম অধ্যায় পড়ে অ্যাকচুয়ালি। অপ্রতিসম। আর হাইড্রা কিন্তু দেখো, যে হাইড্রা, হাইড্রা কি ছিল? উড়ীয় প্রতিসম। এর উত্তর হবে কি? হাইড্রা। হাইড্রা উড়ীয় প্রতিসমতা দেখায়, রেডিয়াল সিমেট্রি দেখায়। হাইড্রা বালগারিসিতে এর দেহ থেকে কোষের কত লম্বা? মাঝে মাঝে দেহের তুলনায় কোষের অনেক লম্বা হয়ে যেতে পারে। এটা ধরো দেহ বা বড়ি।
তার যে কোষিকা এটা দেহের তুলনায় অনেক বড় হতে পারে, দেহের তুলনায় কয়েক গুণ বড় হতে পারে। তো এটা একটু মনে রাখবা, এটা অন্যান্য রাইটার বইয়ে লেখা আছে, হ্যাঁ 4 থেকে 5 গুণ, এটা মনে রাখবা। এটা একটু মনে রাখা হবে, এটা একটু মনে রাখতে হবে, কোনো লজিক টজিক দিয়ে চলবে না, মনে রাখতে হবে 4 থেকে 5 গুণ। আচ্ছা, এটা এক্সট্রাটের তথ্যের কাছে বলবো, এটা আগে ছিল না। কোনটি হাইডার দেহে দেখা যায়? হাইডার দেহে দেখা যায় কোনটা? মেসু হিমোসিল, এটা গাছফড়িং, এটা গাছফড়িং আমরা দেখি। গাছফড়িং এর মধ্যে কি দেখি যে রক্ত এবং সিরম, মানে ফাঁকা স্থানে রক্ত থাকে। হিমোসিল, হিমোসিল মানে হিম, হিম মানে রক্ত, হিম মানে কি রক্ত, সিল মানে কি ফাঁকা স্থান। হিম মানে রক্ত, সিল মানে ফাঁকা স্থান, ফাঁকা স্থানে রক্ত থাকে। স্ক্লেরাইড, এটাও গাছফড়িং এ দেখা যায়। মায়োফাইব্রিল, এটা পেশি, পেশি কিন্তু যায়। মেসোগ্লিয়া, আমরা জানি হাইডা কিন্তু দ্বিস্তরী, হাইডা কি দ্বিস্তরী, হাইডা দ্বিস্তরী। এই যে দুই স্তরের মাঝখানে, দুই স্তরের মাঝখানে কি থাকে? গ্লো থাকে, আঠা থাকে। মেসোগ্লিয়া, গ্লিয়া মানে কি গ্লো, মেসো মানে কি মিডল, তো মিডলে যে গ্লো থাকে তার মানে কিন্তু কি মেসোগ্লিয়া। এটা উত্তর হবে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া হাইডাতে পাওয়া যায়, মেসোগ্লিয়া হাইডাতে পাওয়া যায়। যারা দ্বিস্তরী, হাইডা কিন্তু দ্বিস্তরী, দ্বিস্তরী প্রাণীদের ক্ষেত্রে দুইটা স্তর থাকে, একটোডার্ম এন্ডোডার্ম। আর মেসোডার্ম থাকে না, মেসোডার্মের মধ্যে কি থাকে? মেসোগ্লিয়া থাকে। মেসোডার্মের বদলে এখানে কিছু গ্লো থাকে, মেসোগ্লিয়া। হাইডার গেস্ট্রোডার্মিসের কোষ কোনটি? কোনটি বলছে? গেস্ট্রোডার্মিসের কোনটি বলছে? আচ্ছা, তো গেস্ট্রোডার্মিসের মধ্যে কয় ধরনের আছে? 5 ধরনের। গেস্ট্রোডার্মিসের কোষ কয় ধরনের? 5 ধরনের। গেস্ট্রোডার্মিসের কোষ আছে 5 ধরনের, আর এন্ডোডার্মিসের কোষ আছে 7 ধরনের। আচ্ছা, তো এখানে নিউরোসাইট আমরা জানি গেস্ট্রোডার্মিসের দুই ধরনের কোষ নাই, যোনি, নিউরোসাইট কোষ নাই এবং জনন কোষ নাই, এই দুই ধরনের কোষ নাই। তাহলে নিউরোসাইট কোষের বা এটা কখনোই গ্যাস্ট্রোডার্মিসের ভিতরে থাকবে না, আর জনন কোষও থাকবে না। প্যারাইটাল কোষ নামে কোনো কোষ কিন্তু আমরা হাইডাতে পাই না। প্যারাইটাল কোষ নামে কোনো কোষ কি আছে? না, প্যারাইটাল কোষ নামে কোনো কোষ কিন্তু নাই। তো পুষ্টি কোষ এইটা কিন্তু পাওয়া যায়। এটা আরেকটা নাম কি বলতো? পেশি আবরণী কোষ। পুষ্টি কোষের অপর নাম কি? পেশি আবরণী কোষ, পেশি আবরণী কোষ। ইনশাআল্লাহ বোর্ড পরীক্ষায় যা সলভ করতেছে বাইরে আসবে, বুঝছো? কারণ আমরা ব্যাখ্যা সহ সলভ করবো, আশা করি যা আছে সব করা হয়ে যাবে। হ্যাঁ, অনেক আমি আবার বলতেছি, এই সময় যেটা অনেকের ভুল ধারণা, অনেক বেসিক অনেক শিখে একটা অধ্যায় করে অনেক সময় দেয়, এগুলো আবার ধরা হবে। হ্যাঁ, তুমি যদি বাইরে যেতে সময় দাও, তুমি আইসিটি অনেক পড়ে রয়েছে আমি জানি, তোমার কিন্তু কেমিস্ট্রি ইংরেজি অনেক বাকি, তোমার কিন্তু কেমিস্ট্রি প্র্যাকটিস করা অনেক বাকি। তোমার মনে হচ্ছে দ্রাব্যতা মেয়ে পারবা, কিন্তু তুমি পড়ে দেখো শেষ পর্যন্ত মিলাইতে পারো কিনা। হ্যাঁ, ওইগুলো তো সময় দিতে হবে। আর এগুলোতে মোটামুটি এর বাইরে আর যাওয়ার দরকার নেই আপাতত। তুমি এডমিশন, তুমি ভালো স্টুডেন্ট, তুমি এডমিশনে পড়া করতেছো, হ্যাঁ তুমি সব করে কোনো সমস্যা নেই, কিন্তু বোর্ডের জন্য এত ডিগ্রি পড়া, এত ডিগ্রি লাগবে না অ্যাকচুয়ালি, ঠিক আছে? এইগুলো না এডমিশনের জন্য যদি প্রি মেডিকেল হয় পড়ো, বাট প্রি মেডিকেলে ঢোকাই করে তুমি কিন্তু আবার এইচএসসি রেজাল্ট পাস করতে হবে। প্রি মেডিকেল তো বর্তমানে একটা স্ক্যাম, ঠিক আছে? মানে এইচএসসি বাদ দেয় প্রি মেডিকেল না, আমি প্রি মেডিকেল পক্ষে অবশ্যই, কিন্তু এইচএসসি পড়া বাদ দেয়। তুমি ইংলিশ কিছুই পারো না, প্রি মেডিকেলে ক্লাস করছো, টাকা টাকা বাইরে দিয়ে সেই সুন্দর পড়াবে, ঠিক আছে? তুমি বায়োলজি পড়ো, বায়োলজি পড়ো, কেমিস্ট্রি পড়ো, কেমিস্ট্রি পড়ো, যদি আইসিটি খবর না, আইসিটিতে ক্লাস করে গেলে তোমার কি হবে? ক্লাস মিস হয়ে গেলে শেষ। মানে তুমি একটা ব্র্যান্ড মার্কের ছাত্র ছিলা, 4টা থেকে 4টা করে দেবে, কিন্তু আমি বলতে পারবো না। আমি কিন্তু বলতে পারি যে আমার লাইফে 4টা থেকে 4টাই করে দেবে, বুঝছো? পাবলিক থেকে 4টা করে, তুমি তো তোমার বলতে পারবো না, তোমার 3টা আছে, 2টা আছে, তো ওইগুলোতে নজর দিতে হবে। প্রি মেডিকেল আপাতত স্টপ করো। হাইডার কোন পুষ্টি কেবলমাত্র বহিঃস্তরে পাওয়া যায়? শুধুমাত্র বহিঃস্তরে পাওয়া যায়, যেটা এন্ডোডার্মিসের সাথে মিলবে না, সেটা হচ্ছে যোনি। এই যোনি বহিঃস্তরে পাওয়া যাবে, যোনির দিকে পাওয়া যাবে না, যোনির দিকে পাওয়া যাবে, ভিতরের দিকে যোনি নাই, বুঝছো? ভিতরের দিকে যোনি নাই। কোনটি কেবলমাত্র বহিঃস্তরে পাওয়া যাবে? কেবলমাত্র বহিঃস্তরে। তাহলে হ্যাঁ, নিউরোসাইট, এই যে নিউরোসাইট কিন্তু শুধুমাত্র বহিঃস্তরে পাওয়া যায়। স্নায়ুকোষ দুই জায়গাতে আছে, গ্রন্থিকোষ দুই জায়গাতে আছে, ক্ষণতন্ত্রকোষ শুধুমাত্র ভিতরে আছে, বাইরে নেই। তাহলে কেবলমাত্র বহিঃস্তরে বসে, শুধুমাত্র বহিঃস্তরে। তাহলে অবশ্যই নিউরোসাইট বা জনন কোষ কেবলমাত্র বহিঃস্তরে পাওয়া যায়। ক্ষণতন্ত্রযুক্ত কোষ এটা কিন্তু ভিতরের দিকে পাওয়া যায়, ভিতরের দিকে, ঠিক আছে? এটা অন্তঃত্বকীয় কোষ, গ্যাস্ট্রোডার্মিসের কোষ। হ্যাঁ, এটা অন্তঃত্বকীয় কোষ, গ্যাস্ট্রোডার্মিসের কোষ। ওকে, তারপর দেখো কুইজ দেব একটু পরে, কোনটি হাইডার গ্যাস্ট্রোডার্মিসে থাকে না? গ্যাস্ট্রোডার্মিসে থাকে না দুইটা, যোনি। গ্যাস্ট্রোডার্মিসে থাকে না যোনি, অর্থাৎ জনন কোষ, নিউরোসাইট। এখানে কি আছে দেখো, নিউরোসাইট আছে, জনন কোষ একটা, জনন কোষ উত্তর দিলাম। আচ্ছা, স্নায়ু কোষের কাজ কি? স্নায়ু কোষের কাজ কিন্তু সংবেদ পরিবহন করা,
সংবেদ কি করে? পরিবহন, উদ্দীপনা পরিবহন করে। সংবেদী কোষের কাজ কিন্তু সংবেদ গ্রহণ করা। এই যে দেয়া চেষ্টা গেল, সংবেদ গ্রহণ করে সংবেদী কোষ, আর সংবেদ পরিবহন করে স্নায়ু কোষ। আর গ্রন্থি কোষ থেকে বিভিন্ন আঠালো পদার্থ নিঃসৃত হয়। আর এই গ্রন্থি কোষ কিন্তু সবচেয়ে বেশি আছে পাদচাকতিতে। গ্রন্থি কোষ সবচেয়ে বেশি বহিতকের পাদচাকতিতে বেশি, পাদচাকতিতে এবং হাইপোস্টোমে এই দুটো বেশি। হাইপোস্টোমে, পাদচাকতি এবং হাইপোস্টোমে এগুলো আমি ক্লাসে পড়াইছি, সিকিউ ক্লাসে। এই দুই জায়গার মধ্যে কি বেশি? এগুলো কিন্তু অবশ্যই বহিতকের পাদচাকতি হাইপোস্টোমে গ্রন্থি কোষ সবচেয়ে বেশি থাকে। হাইডার কোনটি কিউটিকল নিঃসরণ করে? আমি এটা বারবার পড়াইছি তোমাদের। এই যে কলসের মতো এরকম ছিলাম পেশিয়াবলী কোষ, আর এইখানে ছিল কি ওই যে বলছিলাম কুমকুম থেকে মনে আছে না? গ্রামের নববধূরা এরকম কি বিয়ে দিয়ে কুমকুম করে, এদের নাম মিউকাস দানা। এদের নাম কি? এগুলো হচ্ছে মিউকাস দানা। পড়াইছি এগুলো মিউকাস দানা, ঠিক আছে? মিউকাস দানা। তো এই মিউকাস দানা থেকে কিছু গঠিত হয় আঠালো রস, এদের নাম কি? কিউটিকল। তাহলে কিউটিকল কোথা থেকে গঠিত হয়? অবশ্যই পেশিয়াবলী কোষ থেকে। এই কলসের মতো উল্টানো কলসের মতো যে কোষটার নাম কি? পেশিয়াবলী কোষ। এটা কি? পেশিয়াবলী কোষ। এই পেশিয়াবলী কোষের মধ্যে যে মিউকাস দানা আছে, মিউকাস দানা থেকে কিউটিকল গঠিত হয়। তাহলে কিউটিকল গঠিত হয় কোথা থেকে? এটা কি কোষ? পেশিয়াবলী কোষ। সবচেয়ে বেশি এলাকা জুড়ে আসে কি? পেশি আবরণী কোষ। এটা পেশির মতো কাজ করে, আবরণ দেয়, সুরক্ষা দেয়, আবরণ দেয়। তো এটা অবশ্যই পেশিয়াবলী কোষ। এগুলো কিন্তু পড়াইছে, এগুলো সহজ। আচ্ছা, হাইডার দেহের কোন কোষকে সংরক্ষিত রিজার্ভ সেল বলা হয়? আমরা কিন্তু এটা পড়ছি, যে কোনো কোষে কনভার্ট হতে পারে কোনটা? ইন্টারস্টিশিয়াল কোষ। এজন্য ইন্টারস্টিশিয়াল কোষকে বলা হয় কি? সংরক্ষিত কোষ। হ্যাঁ, সংরক্ষিত কোষ বা রিজার্ভ সেল। হ্যাঁ, এগুলো শীটের মধ্যে অনেক সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, সংরক্ষিত সেল বা রিজার্ভ সেল কোনটাকে বলা? ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ কনভার্ট করে এই জিনিস আমরা এটা বারবার বলছি। শুক্রাণু দরকার, কোথা থেকে আসবে? ইন্টারস্টিশিয়াল কোষ থেকে আসবে। কোন একটা ক্ষতস্থান পূরণ করা দরকার, কোথা থেকে আসবে? ইন্টারকোস্টাল কোষ থেকে আসবে। আচ্ছা, ওকে। সংরক্ষিত কোষ বলে কোনটাকে? ইন্টারস্টিশিয়াল কোষকে। আচ্ছা, তারপর দেখো কোন প্রাণীর দেহে টটিপটেন্ট প্রকৃতির কোষ পাওয়া যায়? টটিপটেন্ট মানে কি? টোটাল পাওয়ার। হোয়াট ইজ টটিপটেন্ট? টটি মানে টোটাল, টটি মানে কি? টোটাল। পটেন্ট মানে কি? পাওয়ার। অর্থাৎ যে কোষের পূর্ণ ক্ষমতা রয়েছে যে কোনো কোষে কনভার্ট হওয়ার। যে কোষের পূর্ণ ক্ষমতা রয়েছে যে কোনো কোষে অন্য যে কোনো কোষে কনভার্ট হওয়ার, ওটাকে আমরা বলি টটিপটেন্ট সেল। ইন্টারস্টিশিয়াল কোষ, স্টেম সেল, এদেরকে আমরা কি বলি? টটিপটেন্ট সেল। ঠিক আছে? এইখানে নরমালি তুমি বিগ সেলসে চিন্তা করো, সেটা হলো যে কি বলে কার কোষটা যে কোনো কোষে কনভার্ট হতে পারে। তাহলে হাইডার মধ্যে কিন্তু ইন্টারস্টিশিয়াল কোষ আছে, তাহলে তার কোষটা যে কোনো কোষে কনভার্ট হতে পারে। বাকিগুলো আমি আমাদের চিন্তা করতেছি না। হ্যাঁ, হাইডার মধ্যে থাকা ইন্টারস্টিশিয়াল কোষটাকে টটিপটেন্ট সেল বলে। তাহলে টটিপটেন্ট সেল কোনটা বলতো? ইন্টারস্টিশিয়াল সেল। টটিপটেন্ট সেল কোনটা? ইন্টারস্টিশিয়াল সেল। টটিপটেন্ট সেল বলতে কোনটাকে বোঝায়? ইন্টারস্টিশিয়াল সেল। ইন্টারস্টিশিয়াল সেলকে আমরা বলি টটিপটেন্ট সেল। অর্থাৎ এই কোষে যে কোনো কোষে কনভার্ট হওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে। নিচের কোন কোষে যে কোনো কোষে পরিণত হওয়ার ক্ষমতা রয়েছে, যেটাকে বললাম টটিপটেন্ট সেল, সেটা হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। যে কোনো কোষে কনভার্ট হওয়ার পূর্ণ ক্ষমতা রয়েছে কার? ইন্টারস্টিশিয়াল কোষের। আচ্ছা, তারপর আমরা যাই, হাইডার মুকুল তৈরি করে কোন কোষ? যে কোনো কিছু তৈরি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। যে কোনো কিছুতে কনভার্ট হয় কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। সহজ। হাইডার দেহে কোন কোষ বুদবুদ তৈরি করে? এই যে বুদবুদ তৈরি করে অবশ্যই গ্রন্থি কোষ। খেয়াল করো, এর নিচের দিকে হাইডার দেহের পাদচাকতিতে সবচেয়ে বেশি থাকে গ্রন্থি কোষ। এই গ্রন্থি কোষ থেকে খরিত হয় বিভিন্ন জিনিস। হ্যাঁ, বিভিন্ন জিনিস তৈরি হয়। আর গ্রন্থি কোষ থেকে তোমার বুদবুদ তৈরি হয়। গ্রন্থি কোষ থেকে বিভিন্ন আঠালো রস খরিত হয়, যেগুলো আসে কোনো একটা অবলম্বন বস্তুর সাথে আটকে থাকতে সহায়তা করে। এন্ড গ্রন্থি কোষ থেকে বুদবুদ মাধ্যমে তৈরি হয়, বুদবুদ তৈরি হয়। তাহলে বহিঃকোষের গ্রন্থি কোষ, বহিতকে থাকা একটু ডানদিকে থাকা গ্রন্থি কোষ থেকে আঠালো রস খরিত হয়, কখনো বুদবুদ খরিত হয়। বুদবুদ কিন্তু কি? বেশি থাকতে সহায়তা করে। এই বুদবুদের কাজ কি বলতো? বাঁচতে সহায়তা। বুদবুদের কাজ কি? বাঁচতে সহায়তা। বুদবুদ বাঁচতে সহায়তা করে। বুদবুদ কোথা থেকে গঠিত হয়? গ্রন্থি কোষ থেকে গঠিত হয়। তাহলে পাদচাকতির এখানে পাদচাকতি থেকে গঠিত, পাদচাকতির বহিতক থেকে গঠিত গ্রন্থি কোষ।
এই গ্রন্থি কোষ থেকে বুদবুদ তৈরি হয় যেটা বাঁচতে সহায়তা করে। হাইডার কোন কোষ বুদবুদ তৈরি করে? ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বুদবুদ তৈরি করে কোনটা? অবশ্যই কোনটা? গ্রন্থি কোষ। কার গ্রন্থি কোষ? এপিডার্মিসের গ্রন্থি কোষ, বহিঃত্বকের গ্রন্থি কোষ, নট গেস্টোডার্মিসের বা এন্ডোডার্মিসের। বহিঃত্বকের মধ্যে থাকা গ্রন্থি কোষ বুদবুদ তৈরিতে সহায়তা করে, যা বাঁচতে সহায়তা করে। হাইডার একবার ব্যবহার উপযোগী কোষ কোথায় সবচেয়ে কম? একবার ব্যবহার উপযোগী কোষ বলতে কি বোঝায় বলো তো? তোমাদেরকে প্রশ্ন করি না। একবার ব্যবহার উপযোগী কোষ মানে যে কোষ একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায়, এটার নাম কি বলো? একবার ব্যবহার উপযোগী কোষটার নাম কি? দেখি কে পারে। সহজ একটা কোশ্চেন, এগুলো ক্লাসে আমি বারবার পড়াইছি। একটাও বলতে পারবো না, একটাও আননোন ছিল, শুধুমাত্র একটা আননোন ছিল, সেটা হচ্ছে যে দেহের তুলনায় কত গুণ কোষিকা বড় হতে পারে, 4 থেকে 5 গুণ। এটা জাস্ট পড়াই নাই, আর বাকি সবগুলো কিন্তু আলহামদুলিল্লাহ বায়োলজি সবগুলো বহুনির্বাচনী প্রশ্ন সঠিক হয়েছে পরীক্ষায়। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। দেখো বলো তো, আমি যেটা প্রশ্ন করছি, একবার ব্যবহার উপযোগী কোষকে কি বলে? একবার ব্যবহার উপযোগী কোষকে কি বলে এটা বলো তোমরা। আমি এইটা প্রশ্ন করছি, প্রশ্ন থেকে প্রশ্ন করছি। হ্যাঁ, একবার ব্যবহার উপযোগী কোষকে আমরা কি বলবো? বলে ফেলো তাড়াতাড়ি। একবার ব্যবহার উপযোগী কোষকে কি বলে? হাইডার কোন কোষটা একবার ব্যবহার করলে আর ব্যবহার করা যায় না, ওইটাকে সে নতুন কোষ দ্বারা রিপ্লেসমেন্ট করে। বলো তো কোনটা? ইয়েস, এটা হলো নিউরোসাইট কোষ। এটা কি? নিউরোসাইট কোষ। এই নিউরোসাইট কোষ একবার নিক্ষিপ্ত হলে, এই নিউরোসাইট কোষ একবার নিক্ষিপ্ত হলে, অর্থাৎ যেটা নেমাটোসিস্ট একবার নিক্ষিপ্ত হলে, সেটা কিন্তু আর ব্যবহার হয় না। সেটা কিন্তু আর ব্যবহৃত হয় না। এটা 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে নতুন ইন্টারস্টিশিয়াল কোষ এটা কিন্তু কি করে? রিপ্লেসমেন্ট করে। 48 ঘন্টার মধ্যে হ্যাঁ নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। কোষ দ্বারা প্রতিস্থাপিত। কোন কোষ দ্বারা প্রতিস্থাপিত হবে? অবশ্যই যে কোন কোষ তৈরি করে কোন কোষ? ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে 48 ঘন্টার মধ্যে এই নিক্ষিপ্ত হওয়া নিউরোসাইটটা, হ্যাঁ, যার মধ্যে নেমাটোসিস্ট ছিল, এই নেমাটোসিস্টটা নিক্ষিপ্ত হওয়ার পর এইটার আর কোনো কাজ নাই, এটা অকিজু হয়ে গেছে। এটা কি হয়ে যাবে? অকিজু। এই অকিজু কোষটা 48 ঘন্টার মধ্যে নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হবে। নতুন কোষ দ্বারা কি হবে? প্রতিস্থাপিত হবে। নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হবে। মনে রাখবা। তাহলে এই কোষটা কই যায়? উত্তর হচ্ছে পরিপাক হয়ে যায়। এই যে একবার ব্যবহার করার পরে কোষটা যায়, এটা রিপ্লেসমেন্ট হয়ে যাবে। রিপ্লেসমেন্ট করে কই যাবে? উত্তর হচ্ছে পরিপাক হয়ে যাবে। ব্যবহৃত এই কোষটা কি হয়ে যাবে? পরিপাক হয়ে যাবে। পরিপাক হয়ে যাবে। সেই গেস্টোডার্মিসে যাবে, দেন এখানে গিয়ে সে কি হয়ে যাবে? পরিপাক হয়ে যাবে। পরিপাক হয়ে যাবে। এগুলো কিন্তু সেটা মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। আমি একটু দেখাই। এগুলো আমরা পড়ছি, এগুলো একটা আনমন পড়া না, এগুলো কিন্তু একটা আনমন পড়া না। তুমি বলতে পারো বাবা এগুলো পড়াই না, সবগুলো কিন্তু আমরা এগুলো পড়ছি। আমার কাছে নিক্ষেপের কৌশল এগুলো অনেক বিস্তারিত তোমাদেরকে পড়াইছে, এত বিস্তারিত আসলে কেউ পড়াবে না। দেখো, এই যে নেমাটোসিস সূত্র একবার লিখতে হলে ও আর ফিরে আসে না, এটি অকিজু হয়ে যায়। হ্যাঁ, নিউরোসাইট কোষ কোনো নতুন নেমাটোসিস সৃষ্টি করতে পারে না। হ্যাঁ, এটা কি করে? গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বরে প্রবেশ করে এবং খাবারের সাথে পরিপাক হয়ে যেতে কত ইম্পর্টেন্ট, এটা কিন্তু আসবে। এটা কিন্তু একটা ভুল কোশ্চেন যে নিক্ষিপ্ত হওয়ার সূত্রটা কি হয়ে যায়? ওই নিউরোসাইটটা কি হয়ে যায়? খাবারের সাথে পরিপাক হয়ে যায়। পরিপাক হয়ে যায় 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা নতুন নেমাটোসিস তৈরি হয়। আর নেমাটোসিস নিক্ষিপ্ত হয়ে শিকার দিয়ে প্রবেশ করতে সময় লাগে মাত্র 3 মিলিসেকেন্ড। এগুলো অ্যাডমিশন লাগবে 3 মিলিসেকেন্ড সময় লাগে, অ্যাডমিশন সময় লাগবে, তো লাগবে না। তো দেখো এগুলো পড়াইছি, তুমি কিন্তু বলতে পারো না ভাই এগুলো আমি পড়াইনি, সব পড়াইছি ক্লাসের মধ্যে। আচ্ছা, পরের প্রশ্নে যাই। হিপ্নোটক্সিন কোন ধরনের? হিপ্নোটক্সিন দেখা যায় কোন কোষে? আমরা জানি হিপ্নোটক্সিন একটা বিষাক্ত পদার্থ, এটা কোথায় পাওয়া যায়? নিউরোসাইট কোষে হিপ্নোটক্সিন দেখা যায়। কত নম্বর আছে? 15। হিপ্নোটক্সিন দেখা যায় কোথায়? নিউরোসাইট। এই যে নিউরোসাইটের মধ্যে ছিল নেমাটোসিস্ট, এখান থেকে বের হয়েছিল সূত্র, এখান থেকে বের হয়েছিল সূত্র, ঠিক আছে? এই সূত্রটার মধ্যে এখানে ছিল বিষ, তার নাম কি ছিল? হিপ্নোটক্সিন। এদিকে ছিল নিউরোসিল, আর এদিকে ছিল তার মেইন কোষটা, এদিকে নিউক্লিয়াস আছে মুখ। আচ্ছা, এইটা ছিল হিপ্নোটক্সিন এই থলির ভিতরে ছিল হিপ্নোটক্সিন। শেষ ইন আছে, তাহলে অবশ্যই এটা কি? প্রোটিন। এটা অবশ্যই কি? প্রোটিন। সাথে থাকে ফেনল, এটা কফ দাম রাখা। যদি প্রশ্ন করে এটা কিন্তু আসবে, একটু করে দেখব সলভ করছি।
হিপ্নোটক্সিন কোন জাতীয় পদার্থ? তুমি মনে করো পফ প্রোটিন ফেনল। হিপ্নোটক্সিনের শেষে কি আছে? ইন আছে, তার মানে অবশ্যই প্রোটিন। কোন শব্দের শেষে ইন থাকে মানে কি প্রোটিন। তাহলে হিপ্নোটক্সিন প্রোটিন ফেনল। পফ তুমি প্রোটিন থাকে ফেনল থাকে, পফ প্রোটিন ফেনল, প্রোটিন ফেনল। তাহলে হিপ্নোটক্সিন কোন কোষে থাকে? এটা কি কোষ? এটা হচ্ছে নিউরোসাইট। এটা হলো কি নিউরোসাইট। এই নিউরোসাইট কিন্তু কেবলমাত্র বহিঃত্বকে থাকে, এক্টোডার্মিস থাকে, এন্ডোডার্মিস কিন্তু থাকবে না নিউরোসাইট। তো কোথায় থাকবে? নিউরোসাইট থাকবে। প্রশ্ন ছিল হিপ্নোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়? উত্তর হচ্ছে নিউরোসাইট। আর হিপ্নোটক্সিন কোন জাতীয় পদার্থ? প্রোটিন প্লাস ফেনল। এটা কিন্তু জেএসটি 2022 সালে প্রশ্ন ছিল, প্রোটিন এবং ফেনল। হাইড্রা নিউরোসাইট সবচেয়ে বেশি, নিউরোসাইটটা সবচেয়ে কই বেশি থাকে? অবশ্যই কোষিকায়। সবচেয়ে বেশি থাকে কোথায়? কোষিকায়। নিউরোসাইট সবচেয়ে বেশি কই থাকে? কোষিকায়। নিউরোসাইট সবচেয়ে বেশি কই থাকে? নিউরোসাইটটা সবচেয়ে বেশি থাকে আমরা করছি পাদচাকতিতে নিউরোসাইট নাই বা কম। পাদচাকতিতে এই যে নিউরোসাইটটা এটা পাদচাকতিতে কম অথবা অনুপস্থিত, অ্যাবসেন্ট, কম অথবা অ্যাবসেন্ট। আর সবচেয়ে বেশি কোথায়? কোষিকায়। কোষিকায় সবচেয়ে বেশি, কোষিকায় সবচেয়ে বেশি। তুমি বলতে পারবা এটাও পড়াইছি? হ্যাঁ অবশ্যই পড়াইছি, আমি সিকিউ ক্লাসে এগুলো পড়াইছি। কোষিকায় সবচেয়ে কি বেশি, এগুলো কিন্তু সিকিউ ক্লাসের ফাঁকে ফাঁকে আমি ছোট ছোট টপিকগুলো কিন্তু লিখে দিয়েছি। তবে কোষিকায় যারা ক্লাস করছো, ক্লাসগুলো যদি তুমি মনোযোগ দিয়া এর বাইরে কোনো চিন্তা করার দরকার নেই, তুমি অন্য সাবজেক্ট পড়ো, তোমার অবশ্যই 90 প্লাস মার্ক থাকবে ইনশাআল্লাহ। হিপ্নোটক্সিনের রাসায়নিক উপাদানগুলো কি? একটু আগে পড়ছি হিপ্নোটক্সিন মানে পফ। হিপ্নোটক্সিন মানে কি? পফ, প্রোটিন ফেনল। দেখো যেখানে প্রোটিন আছে এখানে উত্তরে যে প্রোটিন আছে এখানে ফেনল আছে। হ্যাঁ বাকিগুলো আমাদের কোনো অন্য নকল আছে। লিপিড তো হবে না, লিপিড হবে না, লিপিড হবে প্রোটিন ফেনল। তাহলে উত্তর হচ্ছে 2। তারপর দেখো নিডারিয়া পর্বে কয় ধরনের নেমাটোড সৃষ্টি দেখা যায়? উত্তর হচ্ছে 23 ধরনের। বলতে কে বলে গেছিল নিডারিয়া পর্বে কয় ধরনের নেমাটোড সৃষ্টি বলে গেছিল? বার্নার। তোমরা এখন বলবা নিডারিয়া পর্বে তো 23 ধরনের নেমাটোড পাওয়া যায়, বাট হাইড্রাতে কয় ধরনের নেমাটোড পাওয়া যায়? এগুলা তো পড়াইতে একদম বিরক্ত হয়ে গেছে। হাইড্রা নেমাটোসিস্ট কয় ধরনের? হাইড্রাতে নেমাটোসিস্ট কয় ধরনের? কমেন্ট করো। হাইড্রাতে নেমাটোসিস্ট কয় ধরনের? কয় ধরনের? হাইড্রাতে নেমাটোসিস্ট কয় ধরনের? বিজ্ঞানী বার্নারের মতে নিডারিয়া পর্বে 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। প্রশ্ন হলো হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? আচ্ছা, হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? বলো, এটার উত্তর দাও। হাইড্রা নেমাটোসিস্ট কয় ধরনের? হাইড্রাতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? উত্তর হলো 4 ধরনের। সালমান ফার্সি 4, তন্নি দেবনাথ 4, ইশিকা জাহান 4। হ্যাঁ তোমাদের আনসার সঠিক, 4 ধরনের। এগুলো কিন্তু অনেক বিস্তারিত করছি। হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, এগুলো কিন্তু অনেক বিস্তারিত একদম চিত্র সহ পার্থক্য আকারে কিন্তু তোমাদেরকে পড়াইছি। ঠিক আছে, পার্থক্য আকারে এই দেখো 4 ধরনের। এই যে হ্যাঁ বার্নারের মধ্যে নিডারিয়া পর্বে প্রায় 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়, তার মধ্যে হাইড্রাতে পাওয়া যায় মাত্র 4 ধরনের। এটা আমাদের সবচেয়ে বড় কোনটা? পেনিটেন্ট। এই যে লেখা আছে সবচেয়ে সর্ববৃহৎ পেনিটেন্ট। আর সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট ছিল, ক্ষুদ্রতম ছিল কি? স্টেরিওলিন গ্লুটিনেন্ট। আদর্শ কোনটা? দেখো আদর্শ ছিল কোনটা? পেনিটেন্ট। ঠিক আছে, কোনটা কর্পসের মতো কাজ করে, কোনটা আমাদের পেঁচায় ধরে, কোনটা বদ্ধ, কোনটা শীর্ষদেশ বদ্ধ, কোনটা উন্মুক্ত, এগুলো কিন্তু আমি সময় নিয়ে আপনাদেরকে ডিটেইলসে পড়াইছি ততদিন। ঠিক আছে, এগুলো কিন্তু এখন আর ডিটেইলস বলতেছি না, কারণ আমি এগুলো ক্লাসের মধ্যে কথা বলছি। এখন এগুলো নিয়ে কথা বলা সময় নষ্ট করার মতো সময় নেই। ওকে, তো এটা হলো 23। আর নিডারিয়া হাইড্রাতে পাওয়া যায় কয় ধরনের? হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। হাইড্রাতে পাওয়া যায় 4 ধরনের। হাইড্রা কোন ধরনের নেমাটোসিস্ট? হিপ্নোটক্সিন ধারণ করে। হিপ্নোটক্সিন ধারণ করে কেবলমাত্র একটা। দেখো আমি আবার এটা দেখাই। হিপ্নোটক্সিন ধারণ করে শুধুমাত্র একটা, বাকিগুলো 8 রস করে ফেলে। দেখো রস হিপ্নোটক্সিন, দ্বিতীয় নম্বরে কোষ রস, 18 রস। 18 রস শুধুমাত্র শিকারকে ধরতে সহায়তা করে, আর হিপ্নোটক্সিন অজ্ঞান করতে সহায়তা করে। এই 18 রস চলনের সহায়তা করে। দেখো এই দুইটা নেমাটোসিস্ট চলনের সহায়তা করতেছে। হ্যাঁ সবগুলাই শিকার ধরতে সহায়তা করে, বাট এই দুইটা চলনের সহায়তা করে, এগুলো বলছেন। আর হিপ্নোটক্সিন পাওয়া যায় শুধুমাত্র প্রথমটার মধ্যে পেনিটেন্ট অথবা স্টিমুলেটিভ। পেনিটেন্ট মানে কি? কোনো কিছুকে বিদ্ধ করা, ইনজেকশন দেওয়া, এটা বলে পেনিটেন্ট। ঠিক আছে, তাহলে প্রথমটা
স্টিনোটিল অথবা কি পেনিটেন্ট। ভাইরাল কোন ধরনের নেমাটোসিস্টিক নিউক্লিওসিস পাওয়া যায়? এটার উত্তর হবে কি প্রথমটা, স্টিনোটিল অথবা কি পেনিটেন্ট। এখানে স্টিনোটিল থাকলে বড় পেনিটেন্টের অপর নাম কি স্টিনোটিল। স্টিনোটিল মানে কি বিদ্ধ করা। সে কিন্তু সুতাটা কি শিকারের দেহে কিন্তু বিদ্ধ করবে। হ্যাঁ, এগুলো পেনিটেন্ট অথবা স্টিনোটিল। আচ্ছা, ভলভেন্ট মানে পেঁচানো অবস্থা। তোমার পেটের মধ্যে যে নাড়িভুঁড়ি ক্ষুদ্রান্ত বৃহৎ আছে বলে কিভাবে আছে, মানে নাড়িভুঁড়িগুলা পেঁচায় আছে। এটাকে বলে ভলভুলাস স্পেস। ভলভুলাস মানে পেঁচানো। আর এইটা দিয়ে সে কিন্তু এরকম পেঁচায় ধরে। হ্যাঁ, ভলভেন্ট দিয়ে সে পেঁচায় ধরে, ভলভুলাস স্পেস পেঁচানো। তোমাকে যদি প্রশ্ন করে কোন নেমাটোসিস্টের সূত্রকটা পেঁচানো থাকে, কর্ক স্কোয়ারের মতো পেঁচানো থাকে, তবে ভলভেন্ট। আর এটা শীর্ষদেশ কিন্তু বদ্ধ। বুঝছো, এটা কিন্তু রস করণ করে না। তেমন রস সে শিকারকে ধরার জন্য কোনো রস না, সে জাস্ট যে এরকম একটা মিম ছিল না যে কি জানি ধরে ফেল, কি জানি শাহিন, হ্যাঁ শাহিন ধরে ফেল, এরকম সে ধরে ফেলে যাচ্ছে আর কিছু না। ওকে, বার ও বারগুলো যুক্ত নেমাটোসিস্ট কোনটি? বার এবং বারগুলো থাকে আদর্শ জায়গা, এগুলো উত্তর আদর্শ। এটাকে আমরা বলতেছি ধরো বার, এটাকে বলতেছি আমরা বাট বা শেফট। এখানে থাকবে বার নামক কাঁটা, এখানে থাকবে বার নামক কাঁটা, সরি এখানে বার নামক কাঁটা থাকবে, এখানে বার নামক কাঁটা থাকবে। তো বাটে এটা হচ্ছে বার বা শেফট। শেফট মানে গুল, বাট এগুলো এই যে গুলটা লাগছে রয়েছে বার অথবা কি শেফট। শেফটের মধ্যে যা আছে এগুলোর নাম কি বার। আর এইখানে ছোট ছোট কাঁটা থাকবে, কয়েক সারিতে সজ্জিত, 3 সারিতে সজ্জিত অসংখ্য ছোট ছোট কাঁটা। উল মানে কি ছোট, তাহলে এর নাম হবে কি বারবি উল। কোন শব্দের শেষে উল থাকা মানে কি ক্ষুদ্র বোঝায়। তাহলে বারবি উল থাকবে প্রথমটা, যেটা আদর্শ ছিল। আদর্শ কোনটা? স্টিনোটিল বা পেনিটেন্ট। উত্তর হবে স্টিনোটিল অথবা কি পেনিটেন্ট। ওকে, নিচের কোনটি পেনিটেন্ট নেমাটোসিস্টের বৈশিষ্ট্য? পেনিটেন্ট বা প্রথমটা আদর্শ, যেটা এটা কোনটা পেনিটেন্ট বা স্টিনোটিল, এটা কিন্তু আদর্শ। স্টিনোটিল বা পেনিটেন্ট কি আদর্শ নেমাটোসিস্ট, এটা হলো আদর্শ নেমাটোসিস্ট। এটা আদর্শ এবং সর্ববৃহৎ, ভিতরে হিপ্রোডক্সিন থাকবে, শীর্ষদেশ মুক্ত, বারগুলো সুবিধ, সুবিধ। হ্যাঁ, আচ্ছা, কোনটা আমাদের বৈশিষ্ট্য? সূত্রকারযুক্ত না, সূত্রকারযুক্ত কার বলতো? সূত্রকারযুক্ত স্টেপটুলিন গ্লুটিনেট বা হোলোট্রিকাস আইসোলাইজাস। এই সূত্রের মধ্যে কি থাকবে? এটা ধরো থলিটা, তাহলে এটা ধরো সূত্রের মধ্যে দুই দিকে এরকম কাটা থাকবে, পুরাটা দুই কাটা আছে, কল হোলোট্রিকাস আইসোলাইজাস। অথবা দুই দিকে কাটা আছে, তোমরা এখানে ট্রু কথা উল্লেখ থাকে, ওইটা কাটাযুক্ত। স্টিনোটিল সরি স্টেপটুলিন, তাহলে এই 2 আছে 2, এগুলো পড়াইছেন, এগুলো এখন আর বলতে ইচ্ছে করতেছে না। 8 রস করণ করে কোনটা? তৃতীয় চতুর্থ কাটা রস করণ করে। শীর্ষদেশ বদ্ধ, এটা হচ্ছে ভলভেন্টের বৈশিষ্ট্য। শীর্ষদেশ বদ্ধ কার বৈশিষ্ট্য? ভলভেন্ট। আর 8 রস করণ করে কোনটা? শেষের দুইটা, তৃতীয় নম্বরটা চতুর্থ নম্বরটা। স্টিনোটিল সরি একদম লাস্টে কি ছিল? হোলোট্রিকাস আইসোলাইজাস, অ্যাক্টিকাস আইসোলাইজাস। আর বাট প্রশস্ত, এইটা হচ্ছে প্রথমবার উত্তর, কারণ আদর্শ যেহেতু তাহলে অবশ্যই তাকে বাট প্রশস্ত হতে হবে। ঠিক আছে, ওকে। কোন নেমাটোসিস্ট হিপ্রোডক্সিন থাকে? প্রথমটাই, স্টিনোটিল বা পেনিটেন্ট। আচ্ছা, নিচে চিহ্নিত অংশগুলোর মধ্যে কোনটি শিকারের দেহে বৃদ্ধ করে? অবশ্যই সূত্রক কি করে শিকারের দেহে বৃদ্ধ হয়? এই যে সূত্রক কিভাবে শিকারের দেহ বৃদ্ধ হবে? সূত্রক শিকারের দেহে বৃদ্ধ হবে, সূত্রক শিকারের দেহে বৃদ্ধ হবে। এই সূত্রক, এই সূত্রকটা শিকারের দেহে বৃদ্ধ হবে। সি কি দেখাচ্ছি? সূত্রক। বি হইছে অপারকুলাম, হ্যাঁ। এ হইছে কি বাল্ব, এ হইছে বাল্ব, এটা হচ্ছে অপারকুলাম। আর সি কি বলতো? সূত্রক। আর ডি হইছে কি? লেসো দেখাচ্ছে, লেসো মানে লুপ, এটা হচ্ছে লেসো। তোমার কি চাইছে? বৃদ্ধ করে কোনটা? অবশ্যই সি বৃদ্ধ করে, উত্তর হবে সি। ঠিক আছে, সি অংশটা সূত্রকটা শিকারের শরীরে বৃদ্ধ করে। সবচেয়ে ক্ষুদ্রতম সবার লাস্টেরটা অ্যাট্রিকাস আইসোলাইজাস অথবা কি স্টেরিওলিন গ্লুটিনিন। এই যে 2 থাকলে এটা কিন্তু দুই দিকে কাটা, মানে সূত্রটা দুই দিকে কাটা আছে, এটা হলো স্টেরিওলিন। তোমার হলো দুই দিকে কাটা, 2 আছে এখানে। আর আরেকটা আছে ওটা হলো কোনো কাটা নাই, ওটা কি? ওটা হলো স্টেরিওলিন। আর স্টেরিওলিন গ্লুটিনিন মানে কাটা নাই বা অ্যাট্রিকাস, ওটা কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম, আমরা সেটা মধ্যে দেখছি। আচ্ছা, কোন ধরনের আমাদের সূত্রকে চাবুকের নেই কাটাযুক্ত? কাটা থাকলে অবশ্যই দুই দিকে
কাটা থাকবে এবং কি টু কথা উল্লেখ থাকবে, ওই বানানের মধ্যে টু কথা উল্লেখ থাকবে বা হলুদ টিকাসটাই চলে যাবে। টোটালটা দুইটা কাটা আছে, হ্যাঁ টিকাস মানে কাটা এরকম বোঝায়। আচ্ছা তাহলে টু কথা উল্লেখ থাকবে অথবা হলুদ কথা উল্লেখ থাকবে। তাহলে কোনটা বলে টু কথা উল্লেখ আছে, এটা টু কথা উল্লেখ আছে, তাহলে উত্তর হবে এটা। দুই দিকে কাটা মানে আবার টু কথা উল্লেখ থাকবে, এটা ট্রিক্স। বল ব্যান্ড বৈশিষ্ট্য, বল ব্যান্ড পেছানো শীর্ষদেশ বদ্ধ এবং উৎসর ভিতরে থাকে, এটা কোনো রস স্মরণ করে না, কোনো শেপ থাকে না, তোমার বার বার থাকে না। আচ্ছা শেপ থাকে বার অথবা শেপ থাকে, বার অথবা বার থাকে মানে কাটা থাকে না, বার বার উপস্থিত না, অনুপস্থিত, এটাও ভুল। সূত্রের ক্ষুদ্র ক্ষুদ্র কাটা দিল না, কাটা নাই। হ্যাঁ সূত্রকে অগ্রভাগ বদ্ধ, একটু আগে দেখাইছি সূত্রকে শীর্ষভাগ বদ্ধ থাকলে এটা হচ্ছে বল ব্যান্ড। সে তাও কাজ হয়েছে কাছে এলো একবার ব্যবহৃত হলে আমার পরিচয় কিসে পরিপাক হয়ে যায়, দেহে পরিপাক হয়ে যায়। আমি লিখে দিচ্ছি দেহে পরিপাক হয়ে যায়, দেখা যাচ্ছে কোন প্রাণীতে টোটিপটেন্ট দরের কোষ আছে। টোটিপটেন্ট মানে কি, টোটাল পাওয়া আছে ইন্টারসেকশন কোষ, অবশ্যই হচ্ছে হাইড্রা। হাইড্রার মধ্যে ইন্টারসেকশন কোষ আছে, তার টোটিপটেন্ট আছে, যে কোনো কোষে কনভার্ট হতে পারে। কোন কোষের কারণে হাইড্রা কমন প্রাণী বলে, অবশ্যই ইন্টারসেকশন কোষ, কারণ যে কোনো কোষ ক্ষতিগ্রস্ত হলে এইটা সে কি করে রিপ্লেসমেন্ট করতে পারে। নিচের কোনটি সঠিক? আচ্ছা এপিডার্মিস এন্ডোডার্ম থেকে তৈরি হবে না, এপিডার্মিস এক্টোডার্ম থেকে তৈরি হবে, ঠিক আছে, তার মানে এটা ভুল। গ্যাস্ট্রোডার্মিস ব্রোনিও এক্টোডার্ম না, গ্যাস্ট্রোডার্মিস হবে এন্ডোডার্ম থেকে, এন্ডোডার্ম। সিলেন্টারাম সিলোমিক তরল ধর্ম, এটা সঠিক। সিলেন্টারাম মধ্যে কিছু তরল থাকে, তাদেরকে বলে সিলোমিক ক্রস। সিল মানে কি, সিল মানে গহ্বর, এখানে মূল শব্দ কি সিলুম, সিলুমে কি থাকবে, সিলোমিক তরল থাকবে, এটা সিলেন্ডারের সিলোমিক তরল পূর্ণ থাকে না, এখানে একটু ভুল আছে, থাকে না, এর উত্তর হবে সি, থাকে, ঠিক আছে, এখানে একটু না কথা বললে এই জন্য মিসিং আছে। আচ্ছা তারপর প্রাণীর টিস্যু রসে কোন উপাদান থাকে হাইড্রা শিকার করে? প্রাণীর মধ্যে থাকে গ্লুটাথিওন, মনে রাখবা। তোমাদের একটা আইনস্টাইনের একটা ভুল আছে, গ্লুটাথিওন অনুশীলনের মধ্যে মনে রাখবা, এটা থাকবে প্রাণীতে, শিকারের শরীরে। এইটার প্রভাবে, এইটার গন্ধে হাইড্রার শরীরে যা ক্ষরিত হবে, তার নাম পলিগামা গ্লুটামেট। তাহলে দেখো গ্লুটামেট আমি তো ক্লাসে খুব সুন্দর করে বলেছি, পলিগামা গ্লুটামেট থাকবে হাইড্রার শরীরে, আর গ্লুটাথিওন থাকবে কার শরীরে, শিকারের শরীরে। গ্লুটাথিওন সমৃদ্ধ খাবার হাইড্রার পছন্দ, বলছেন এগুলা গ্লুটাথিওন সমৃদ্ধ খাবার হাইড্রার কি পছন্দ, যার শরীরে গ্লুটাথিওন আছে ওটা কিন্তু পছন্দ, ঠিক আছে। আচ্ছা হাইড্রার বহিঃকোষীয় পরিপাকে সংগঠিত হয়, হাইড্রার বহিঃকোষীয় পরিপাক সংগঠিত অবশ্যই সিলেন্ডারে। পরিপাক দুই প্রকার, অন্তঃকোষীয় বহিঃকোষীয়। অন্তঃকোষীয় মানে কি, কোষের ভিতরে, দেখো এর যে সিলেন্ডার আছে আর গ্যাস্ট্রোডার্মিসের কোষ আছে, গ্যাস্ট্রোডার্মিসের কোষের ভিতরে যদি কোনো পরিপাক করা হয় অন্তঃকোষীয় পরিপাক, আর এই যে একটা খাবারটা ছোট সিলেন্ডারে, তো বহিঃকোষীয় পরিপাক সবসময় সিলেন্ডার না, এগুলো বেসিক আমরা পড়াইছি। হ্যাঁ বহিঃকোষীয় পরিপাক কোথায় হবে, অবশ্যই সিলেন্ডারে। আর অন্তঃকোষীয় পরিপাক কোথায় হবে, গ্যাস্ট্রোডার্মিসের অন্তঃত্বকের কোষে। কোন কোষে, যে পেশিয়া কোষের মধ্যে কিছু কোষ আছে, ঘনবদ্ধ কোষ, ওইগুলোর মধ্যে পুষ্টি কোষ হবে। আচ্ছা হাইড্রার বহিঃত্বকের পরিপাক কই হবে, সিলেন্ডার হবে, অবশ্যই সিলেন্ডার হবে। বহিঃকোষীয় পরিপাক মানে কি, কোষের বাহিরে পরিপাক, কোষের বাহিরের পরিপাকটা কই হয়, পাকস্থলী। আমাদের পরিপাক পাকস্থলীতে হইতেছে, পাকস্থলীর ভিতরে হইতেছে, ক্ষুদ্রান্তের ভিতরে হইতেছে, মানে নালীর ভিতরে হইতেছে। আমাদের পাকস্থলী ধরে যে একটা ফাঁকা স্থান, এখানে কোনো একটা খাবার ছোট হলো বাংলো, পরিপাক মানে ভাঙা, বড় একটা খাবার ছোট হয়েছে পরিপাক। তো এটা কিন্তু অন্তঃকোষীয় পরিপাক না, কিন্তু বহিঃকোষীয় পরিপাক। পাকস্থলীর ফাঁকা স্থানে গহ্বরের ভিতরে, হ্যাঁ যে পরিপাক হইতেছে কিন্তু বহিঃকোষীয় পরিপাক, ঠিক আছে। ওকে নালীর ভিতরে যে পরিপাক এটা কিন্তু বহিঃকোষীয় পরিপাক, এটা কিন্তু অন্য একটা পরিপাক নাই। সিলেন্টারন, এন্টারন মানে কি, পরিপাক নালী, এন্টারন মানে অন্ত্র বা পরিপাক নালী। হ্যাঁ এখানে পরিপাক হয়, এজন্য এটা নাম সিলেন্টারন, এটা একটা গহ্বর প্লাস একটা পরিপাক নালী। আচ্ছা হাইড্রার অন্তঃকোষীয় পরিপাক ঘটে কোথায়, একটু আগে বললাম অন্তঃকোষীয় পরিপাক হয় ক্ষণপদযুক্ত কোষে, হ্যাঁ অথবা পুষ্টি কোষ, এখানে নাই ক্ষণপদযুক্ত কোষ, ঠিক আছে। ক্ষণপদযুক্ত কোষ অর্থাৎ গ্যাস্ট্রোডার্মিসের এরকম কিছু কোষ আছে, হ্যাঁ এমিবার মতো, এরা এখানে কোনো একটা খাবার আসলে এটাকে ফেগোসাইটোসিসের মতো খাবারটাকে ভিতরে নিয়ে আনে, বুঝছো, আর গহ্বর থেকে খাবারটাকে ভিতরে নিয়ে আনে, খাবারটাকে ভিতরে নিয়ে আনে, এগুলো ক্ষণপদযুক্ত কোষ। ক্ষণপদযুক্ত কোষে এটা পাওয়া যায়। কুইজ দিব।
আপনারা কুইজ দেন, ওকে কুইজ দিতেছি। এখন আমরা একটা কুইজ দেই, কুইজ। তোমাকে বলতে হবে কয়দিন পর পর হাইড্রেশনের কোষগুলো নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? কয়দিন পর পর হাইড্রা শরীরের কোষগুলো নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। হাইড্রা শরীরের কোষগুলো কয়দিন পর পর নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়? বুঝলে ফেলো, এতদিন পর পর হাইড্রা শরীরের কোষগুলো নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। অলরেডি প্রশ্ন শুরু করছে, সানি লিখেছে 45 দিন, নদী ইসলাম 45 দিন, এমডি রামিম 45 দিন, সালমান ফারসি 45 দিন, তন্নি দেবনাথ 45 দিন, নাফিসা তাসনিম, হ্যাঁ সবার সঠিক। 45 দিন পর পর হাইড্রা শরীরের কোষগুলো নতুন কোষ দ্বারা প্রতিস্থাপিত হয়। আমরা লিখেছিলাম 34 নম্বর প্রশ্নে, হাইড্রা দেহের পার কোষিকার উপর স্থাপন করে কোষিকাকে পায়ের মতো ব্যবহার করে কোন চলনে? হ্যাঁ, কোষিকাগুলোকে সে নিচের দিকে দিয়ে পায়ের মতো ব্যবহার করে সে কি করে? হাঁটে। ঠিক আছে, এটা হাঁটা চলনের মধ্যে লেখা আছে। এটা কোষিকাকে ভর করে সেভাবে কি করবে? হাঁটবে, ওয়াকিং। এটা হচ্ছে ওয়াকিং। হ্যাঁ, কোষিকাকে পায়ের মতো ব্যবহার করতেছে। পায়ে দিয়ে কি করে? মানুষ পা দিয়ে কি করে? হাঁটে। তাহলে হচ্ছে হাঁটা হবে, হাঁটা। ঠিক আছে। আচ্ছা, কোন ধরনের চলন পদ্ধতি হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে? লম্বা, তাহলে অবশ্যই কি হবে? লুপিং। লতে লম্বা, লতে লুপিং। লম্বা দূরত্ব অতিক্রম করে কি দিয়া? লুপিং। এটা স্লো, এটা ধীর চলন। লুপিং কেমন চলন? এটা ধীর চলন। লুপিং এটা কি চলন? বিশেষ চলন। এটা কি চলন? বিশেষ চলন। এটা ধীর চলন, বিশেষ চলন, লম্বা দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, লম্বা দূরত্ব অতিক্রম করে। ওকে, তারপর হাইড্রা কোন ধরনের চলন? যুগাচলন বলে। হ্যাঁ, যুগাচলন বলে প্রথম থাকে, অর্থাৎ লুপিং কে বলে যুগাচলন, অর্থাৎ শোপুকা বা যুগের মতো চলে। এরকম পাদযুক্তি সবসময় পিছনে থাকে। এই চলনকে আমরা বলি যুগাচলন বা শোপুকার মতো চলন। এখানে যদি শোপুকা বলতো, যে শোপুকার মতো চলন, শোপুকার মতো চলন, তখন কিন্তু তোমার লুপিং হইতো। লুপিং এটাকে বলে ফাঁসা চলন, অথবা এটাকে বলে কি? ফাঁসা চলন। যৌপোকার মতো যুগাচলন, শোপুকার মতো চলন, সবগুলো হলো কি? লুপিং। লম্বা দূরত্ব অতিক্রম করে ধীরে ধীরে চলে, এটাকে বিশেষ চলন বলে। বিশেষ চলন লম্বা দূরত্ব অতিক্রম করে কোনটা দিয়া? লুপিং। বুঝলে ফেলছি। কোন প্রক্রিয়ায় হাইড্রা দ্রুত চলে? দ্রুত চলে হচ্ছে সমারসল্টিং। দ্রুত চলে কোনটা দিয়া? দ্রুত চলে সমারসল্টিং বা ডিগবাজি। সমারসল্টিং বা এটাকে আমরা কি বলি? ডিগবাজি। ঠিক আছে, জায়েদ খান থিওরি। ডিগবাজিতে সে দ্রুত চলে। ডিগবাজিতে সে করে দ্রুত চলে। এইটা তার দ্রুত চলন। আমরা বলছিলাম যে প্রাইভেট, তোমাদের প্রাইভেট এক জায়গা থেকে আরেক জায়গায় প্রাইভেট যাবে, দ্রুত চলে যাবে। এটা কি প্রতিদিনই হয়? তার মানে কি? সাধারণ চলন। এটা কি চলন? বিশেষ চলন নাকি সাধারণ চলন? বিশেষ চলন হচ্ছে লুপিং, আর সাধারণ চলন তুমি প্রতিদিনই প্রাইভেট যেতে সাধারণ চলন, খুব দ্রুত গতিতে হাঁটো, তাহলে এটা হবে কি? সমারসল্টিং বা ডিগবাজি। এটা সাধারণ চলন, এইভাবে সে দ্রুত চলে। কম দূরত্ব অতিক্রম করে, যেটা দেখো তুমি কিন্তু একটা রয়েছে আরেকটা রয়েছে, খুব কম দূরত্ব দ্রুত চলে এবং কম দূরত্ব অতিক্রম মানে অল্প একটু জায়গায় যাওয়ার জন্য তুমি দ্রুত হাঁটতেছো, বেশি জায়গায় যাওয়ার জন্য আস্তে আস্তে হাঁটা লাগে, স্লোলি। দীর্ঘতি চলন লুপিং। কোন পর্বে? অদন্য দুইভাবে প্রজনন সম্পর্কে। হাইড্রা কিন্তু করতে পারে দ্বিবিভাজন, মাঝখানে বাঁকা যেতে পারে। আবার শুক্রাণু তৈরি করার মাধ্যমে কিন্তু আমাদের অস্থায়ী জন্মাঙ্গ তৈরি হয়। ঠিক আছে, তার শুক্রাণু তৈরি হয়, ডিম্বাণু তৈরি হয়, ওই জাইগোট তৈরি হয়, ওই প্রজনন করতে পারে। তাহলে অদন্য এটা কিন্তু বারবার, এটা কিন্তু এডমিশন টেস্টে বারবার আসে। এই প্রশ্নটা একটু ইন্টারেস্টিং প্রশ্ন, এডমিশন টেস্টে বারবার আসে। অদন্যতে ওজনন করে, আবার যৌন প্রক্রিয়া ওজনন করে। এটা কোনটা? হাইড্রা কিন্তু অদন্য যৌন দুটোই করে। রুই মাছ, গাছপালি, মৌমাছি কিন্তু যৌন ওজনন করে মোটামুটি। বাট এইটা দেহ একটা প্রাণীকে ভাগ করে ফেলছো, এমন কিন্তু হওয়া সম্ভব। একটা পোকাকে তারা তুমি ভাগ করে ফেলছো, এটা কিন্তু মারা যাবে। কিন্তু হাইড্রাকে ভাগ করলে এটা কিন্তু একটা প্রাণী। হাইড্রা কি? অবশ্যই প্রাণী, যেটা আমরা প্রাণীকে দিয়ে করতেছি।
হাইডা প্রাণী এটাকে ভাগ করে ফেলে টোটাল কয়েকভাবে খন্ড খন্ড কুচকু মানে সালাদের মতো কেটে কেটে ফেলে প্রত্যেকটা পার্ট কিন্তু আলাদা আলাদা হাইডা হয়ে যাবে। তার মানে এটা দেহে অঙ্গের বিভাজনের মাধ্যমে কিন্তু কি করতে পারে, বংশ বিস্তার করতে পারে, ডিম বিভাজন করতে পারে। কোন কোষ হাইডার জননাঙ্গ সৃষ্টি করে? অবশ্যই ইন্টারস্টেশন কোষ। যে কোনো কোষ কনভার্টার কিসে ও কনভার্টার কি থেকে ইন্টারস্টেশন কোষ থেকে। হাইডার জনজনের ক্ষেত্রে ডিমের কোনটি সঠিক? হাইডার জনজনের ক্ষেত্রে কোনটি সঠিক? হাইডার জনজনের ক্ষেত্রে ফিউচার কোনটা সঠিক? এটা নিয়ে একটু কথা বলতে হবে, ঠিক আছে? স্পারমাটোগোনিয়া, স্পারমাটিড, স্পারমাটোসাইট, শুক্রাণু। আমরা কিন্তু একটা ট্রিক্স করছিলাম মনে হয় এরকম একটা, ঠিক আছে? একটা ট্রিক্স করছিলাম, ওইখানে ক্রমটা ছিল। এটা তুমি একেবারে বুঝবা না, এখানে একটু কথা বলা লাগবে। তাই এটা আপাতত স্কিপ করে, এটা জনন নিয়ে আমি একটু কথা বিস্তারিত বলা লাগবে। জনন নিয়ে আমার একটু বিস্তারিত বলা লাগবে। জনন নিয়ে বিস্তারিত বলবো একটু পরে। আজকে যদি না বলতে পারি মানে এমসিকিউ ক্লাসে বলবো জনন। জনন নিয়ে আলাদা একটু কথা বলা লাগবে। আচ্ছা, হাইডার জনন ক্ষেত্রে কোনটা ক্রমটা সঠিক? তোমাদের বই ক্রমটা দেওয়া আছে, অথবা দেখো আমরা একটা ট্রিক্স করছিলাম জননের ক্ষেত্রে। হাইডার জনন এই যে এইখানে দেখা যায় একসাথে সবগুলো বলা আছে, এইখানে সবগুলো বলা আছে। এই ধাপটা তোমাকে মনে রাখতে হবে। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, শুক্রাণু। এগুলো ধরো নবম অধ্যায়ে ভালো পারে, এগুলো তো পানি ব্যাপার। স্পারমাটোগোনিয়া, তারপর স্পারমাটোসাইট, তারপর স্পারমাটিড, তারপর টিড, শুক্রাণু। এটা কিন্তু সেম টু সেম। ও গুনিয়া, ও সাইট, ও টিড, তারপর ডিম্বাণু। অর্থাৎ গুনিয়া, সাইট, টিড, গুনিয়া, সাইট, টিড, গ, স, ম, এরকম কিছু ট, এরকম কিছু একটা ফিক্স করছিলাম। হ্যাঁ, এটা দিয়ে তুমি এটা মনে রাখতে পারো, ঠিক আছে? জননের পড়া জননটা কিন্তু আমি ডিটেলসে পড়াইনি, তো এটা তোমাদের একটু কঠিন লাগতে পারে। এই ক্রমটা আপাতত মনে রাখো, যেগুলো আইসা পর্যন্ত তুমি কি মনে রাখা লাগবে। এটা প্র্যাকটিস করছো মানে যেটা ধরো পারতেছো, প্র্যাকটিস করে বুঝে এটা পেয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড, দেখো এই ক্রমটা কিন্তু মিলে নেয়। স্পারমাটোসাইট আগে আসবে। আচ্ছা, প্রতিকূল পরিবেশে সংঘটিত হয়, এটা হতে পারে কাইটিক আবরণ হয়, সনিষেধ ঘটে, সনিষেধ ঘটে। হাইডাতে কিন্তু সনিষেধ ঘটে না। হাইডাতে কিন্তু কি হাইডা বহুলিঙ্গীয় হওয়া সত্ত্বেও তার মধ্যে সনিষেধ ঘটে না। কারণ কি, শুক্রাণ একটা হাইডার মধ্যে যে শুক্রাশয় ডিম্বাশয় থাকে, কখনো শুক্রাশয় ডিম্বাশয় একই সাথে পরিপক্কতা লাভ করে না। তো কখনো কি নিজের শুক্রাণু দ্বারা নিজের ডিম্বাণুকে নিষিক্ত করার প্রশ্ন আসে না। কারণ শুক্রাণু এক সময় তৈরি হয়, ডিম্বাণু আরেক সময় তৈরি হয়। একই হাইডাতে শুক্রাশয় ডিম্বাশয় পাওয়া যায়, বা ভিন্ন ভিন্ন সময়ে, একই সময়ে না। ওকে, নিজের প্রতি সঠিক। এগুলো জনন থেকে আসছে। এই যে দেখো যেটা বলছিলাম, প্রথমে সাইট, পরে গুনিয়া, তারপর টিড, তারপর এটা। তো প্রথমে সাইট, পরে গুনিয়া, মানে ওই যে ক্রমটা তোমাকে শিখতে হবে। ক্রমটা বারবার আসে, তো এই ক্রমটা তোমাকে শিখতে হবে। প্রথমে গুনিয়া, তারপর হচ্ছে সাইট, তারপর টিড। প্রথমে গুনিয়া, তারপর সাইট, তারপর টিড, ঠিক আছে? সাইট মাঝখানে, প্রথমে গুনিয়া, এখানে হচ্ছে কি গুনিয়া, সাইট, টিড, গ, স, ট, এরকম ভাবে তুমি কিছু একটা বানায় ফেলো। গ, স, ট, তাহলে ট, ট, সাইড সবসময় মাঝখানে থাকবে, আর টিড পরে, টিড সবসময় পরে যাবে। টিড যাবে কখন? পরে। টিড পরে যাবে, একদম লাস্টে যাবে টিড। আচ্ছা, তাহলে এইখানে দেখো কোনটা সঠিক। তাহলে এইখানে কিন্তু এটা পরে যাওয়ার কথা, এটা আগে আসার কথা। হ্যাঁ, গ, স, ট, গ, স, ট। আচ্ছা, এটা তোমরা দেখলাম একটু আগে, এটা। এখন দেখো কোনটা সঠিক বলছি। তাহলে এইখানে সঠিকের ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? গ, স, ট, পরে ডিম্বাণু সূত্র দেব। তাহলে প্রথম হচ্ছে গুনিয়া, তারপর হচ্ছে সাইট। সাইট থাকে 2 নাম্বার, দেখো সাইট কি আমাদের 2 নাম্বার আছে। স্পারমাটোসাইট, স্পারমাটোগোনিয়া, এটা তো ভুল করছে। কোনটি সঠিক? এটা তো ভুল। স্পারমাটোগোনিয়া, স্পারমাটোসাইট, স্পারমাটিড। তাহলে গুনিয়া এখানে মনে প্রশ্ন ভুল আছে। স্পারমাটোগোনিয়া এটা ভুল, কারণ স্পারমাটিড, টিড পরে যাবে, এটা আগে আসবে, তাহলে এটা ভুল। স্পারমাটিড, স্পারমাটোগোনিয়া না, এটা ভুল। স্পারমাটোসাইট একেবারে সাইটটাকে প্রথমে নিয়েছে, গুনিয়া পরে দিয়েছে, এটা ভুল। হ্যাঁ, ও সাইট, তারপর ও গুনিয়া আগে পরে করে দিয়েছে, এটা ভুল। এখানে মিস্টেক আছে, এটা অবশ্যই মিস্টেক আছে। দেখো আমাদের ক্রমটা কি ছিল? গুনিয়া, সাইট, টিড, গ,
গুনিয়া সাইড টি গ স ট গ স ট। তাহলে এখানে কোনটা মিলতেছে না, এটা একটা মিস্টেক, এটা একটা ভুল। এটা দেখো তোমরা, এটা একটা ভুল হতে পারে, প্রিন্টিং মিস্টেক হতে পারে। গ স ট গ স ট গ স ট, ঠিক আছে? অথবা গাছটি মনে রাখতে পারো, গাছ গাছটি, এরকম মনে রাখতে পারো, গাছটি বা গাছটি। একটি প্রাইমারি ওসাইট থেকে কয়টি পোলার বিশিষ্ট? অবশ্যই পোলার বডি হয় তিনটা। এটা তোমরা আগে থেকেই জানো যে যে এটা অন্য একটা অধ্যায়ে পড়ছিলাম আমরা। ও সাইড থেকে একটা ডিমান্ড তৈরি হবে আর তিনটা পোলার বডি তৈরি হবে, পোলার বডিগুলো নষ্ট হয়ে যাবে। এই তিনটাকে কি বলে? পোলার বডি। মাইয়ার বডি নাকি পোলার বডি? তো পোলার বডি কি হয়ে যায় বলতো? পোলার বডিগুলো নষ্ট হয়ে যায়। তাহলে অবশ্যই তিনটা পোলার বডি তৈরি হয় আর একটা পূর্ণাঙ্গ ডিমান্ড তৈরি হয়। তাহলে পোলার বডি এটা তিনটা। মানুষের ক্ষেত্রে সত্য, মানুষের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য। পোলার বডি কয়টা? তিনটা। 50 পর্যন্ত কিন্তু থামবো। আচ্ছা, কোনটি মৃত্যুজীবী প্রজাতি? মৃত্যুজীবী একটা আরেকটার সাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না। ক্লোরোহাইড্রা ডিজিজ, ক্লোরোহাইড্রা ডিজিজ যেটা সবুজ, এটার সাথে মৃত্যুজীবিতা করে কারা? ক্লোরেলা, জো ক্লোরেলা নামক এককোষী শৈবাল ক্লোরোহাইড্রা ডিজিজের সাথে কি করে? সহাবস্থান করে, মৃত্যুজীবিতা করে। এগুলো পড়ছি আমরা। অ্যান্টোবিত হাইড্রা অ্যান্টোবিত বস্তুর থেকে শৈবাল কিসের চাহিদা পূরণ করে? নাইট্রোজেন থেকে সে অবশ্যই কি করে? প্রোটিনের চাহিদা পূরণ করে। কারণ তুমি যদি প্রোটিনের স্ট্রাকচার রাখো, এখানে NH2 লাগে। প্রোটিনের একক কি? অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিডের মধ্যে কিন্তু NH2 লাগে, অ্যামিনো গ্রুপ থাকে। তাহলে অবশ্যই নাইট্রোজেনটা, অথবা তুমি কিন্তু দেখবা যে প্রোটিন জাত ষষ্ঠ অধ্যায়ের সংজ্ঞার মধ্যে আছে, হ্যাঁ, রেচন কাকে বলে? প্রোটিন জাত পদার্থকে ভেঙে নাইট্রোজেন জাত পদার্থ তৈরি করা। প্রোটিনকে ভেঙে নাইট্রোজেন তৈরি হয়। আর প্রোটিন করতে কি নাইট্রোজেনের প্রয়োজন? প্রোটিনকে ভাঙলে নাইট্রোজেন জাত বজ্রপদার্থ তৈরি হয়। আবার প্রোটিনকে গড়তে কিন্তু নাইট্রোজেন প্রয়োজন, ঠিক আছে? তাহলে এটা প্রোটিন ভালোভাবে বসে। আচ্ছা, গাছফড়িংয়ের দেহকে কত ভাগে ভাগ করা যায়? গাছফড়িংয়ের দেহটাকে আমরা তিনটা ভাগে ভাগ করি, তিনটা অঞ্চলে ভাগ করি, মস্তক, বক্ষ এবং কি উদর। তাহলে উত্তর হবে কি? তিনটা। কয় ভাগে ভাগ করে? তিন ভাগে ভাগ করে। আচ্ছা, নিচের কোন প্রাণীটি পঙ্গপাল যুক্ত? পঙ্গপাল মানে কি? ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি করে, তাই না? পঙ্গপাল পতঙ্গের পাল। পঙ্গপাল মানে কি? পতঙ্গের পাল, যারা ফসলের ব্যাপক ক্ষতি করে। কেন বলতো? তারা পঙ্গপালের মতো আচরণ করে গাছফড়িংগুলা। তাদের মধ্যে একটা হরমোন বেড়ে যায়, সেরাটোনিন। সেরাটোনিন হরমোন বেড়ে গেলে যৌন আকাঙ্ক্ষা বেড়ে যায়, তখন তারা কি? উদ্যত আচরণ করে, পাগলের মতো আচরণ করে। হ্যাঁ, দল বেঁধে ফসলের ক্ষেতের পর ক্ষেত কি করে? নষ্ট করে ফেলে, ফসলের ক্ষতি করে ফেলে। পঙ্গপাল। লুকাস্ট। পঙ্গপাল ইংরেজি কি? লুকাস্ট। গাছফড়িংয়ের দেহে খণ্ডের কাইটি নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতকে কি বলে? পৃষ্ঠীয় পাতকে কি বলে? এটাকে আমরা বলি, গাছফড়িংয়ের মধ্যে যে খণ্ডগুলো আছে, প্রত্যেকটা খণ্ডকে কি বলে? পুরু ও শক্ত পাতকে কি বলে? স্ক্লেরাইড বলে। স্ক্লেরাইড। কাইটি নির্মিত পুরু ও শক্ত পৃষ্ঠীয় পাতকে পৃষ্ঠীয় পাতকে আমরা কি বলবো? অঙ্কীয় পাতের নাম স্টার্নাম। আমরা বলছিলাম বনের রাজা টার্জান, উপরে থেকে টার্গাম, নিচে থাকে স্টার্নাম, আর দুই পাশে কি থাকে? পিউরন। তাহলে এটার উত্তর হবে কি? এর উত্তর হবে টার্গাইট। টার্গাইট উত্তর হওয়ার কথা। কাইট কিন্তু পুরো শক্ত পৃষ্ঠীয় পাতকে টার্গাম বলে অথবা টার্গাইট বলে। এটার উত্তর হবে এটা না, উত্তর হবে এটা, ঠিক আছে? টার্গাইট। আবার বলি, একটা খণ্ডের প্রত্যেকটা খণ্ডকে বলে স্ক্লেরাইড। প্রত্যেকটা খণ্ডকে কি বলে? স্ক্লেরাইড। এই স্ক্লেরাইডের নিচের পার্টটাকে আমরা বলি স্টার্নাম, উপরের পার্টটাকে বলে টার্গাম, আর দুই পাশের পার্টটাকে বলে পিউরন বা প্লুরাইড। দুই পাশেরটা কি বলে? প্লুরাইড বলে। দুই পাশেরটাকে আমরা কি বলবো? প্লুরাইড বলবো। নিচেটা বলে একটা স্টার্নাম, এটাকে বলবো স্টার্নাম। অঙ্কীয় দিকটাকে বলে স্টার্নাম, পৃষ্ঠীয় দিকটাকে বলে টার্গাম। আমরা এরকম বলছিলাম না, বনের রাজা টার্জান, মনে রাখার জন্য বলছিলাম উপরের দিকে কি থাকে? টার্জান অর্থাৎ টার্গাম। তাহলে পৃষ্ঠীয় দিক বলছে, তাই এগুলো হচ্ছে পৃষ্ঠীয় দিক উপরে, তাহলে এর উপর তো অবশ্যই হবে কি? টার্জান, টার্গাইট। পার্শ্বীয় বলে কি হইতো? প্লুরাইড। আর অঙ্কীয় বলে কি হইতো? স্টার্নাম। আর যদি বলতো প্রত্যেকটা খণ্ড, এই যে অনেকগুলো খণ্ড আছে তার শরীরে, প্রত্যেকটা খণ্ডকে কি বলে? ওটাকে বলে স্ক্লেরাইড। তাহলে স্ক্লেরাইড হচ্ছে প্রতিটি খণ্ড। স্ক্লেরাইড হচ্ছে কি? প্রতিটি খণ্ড। স্ক্লেরাইড হলো প্রতিটি খণ্ড। প্লুরাইড কোনটা? পার্শ্বীয় দিকে থাকে। প্লুরাইড কোন দিকে থাকে? ওই খণ্ডের পার্শ্বীয় সাইডটাকে আমরা বলি প্লুরাইড। স্টার্নাইট নিচে অঙ্কীয় দিকের পার্টটাকে বলে স্টার্নাইট, অর্থাৎ ওই নিচের পার্টটাকে বলে স্টার্নাইট। আর টার্গাইট হচ্ছে কি? উপরের পার্টটাকে
পৃষ্ঠীয় পার্ট, উপরের পার্ট মানে কি পৃষ্ঠীয় পার্ট। ওকে, গেল। গাছফড়িং এর প্রতিখণ্ডে খণ্ডকের শক্ত আবরণকে কি বলে? শক্ত আবরণ। প্রতিটা খণ্ডকের শক্ত আবরণকে আমরা বলি স্ক্লেরাইড। হ্যাঁ, এটা ঠিক আছে। প্রত্যেকটা খণ্ডকে অথবা খণ্ডের আবরণকে আমরা কি বলি? স্ক্লেরাইড। প্রতিটি খণ্ডকে কি বলে? প্রতিটি খণ্ডকে বলে স্ক্লেরাইড। হ্যাঁ। সূচাল, একটা খণ্ডের সাথে আরেকটা খণ্ডের যে জয়েন্ট, এইটাকে বলে সূচাল জয়েন্ট। আমাদের ব্রেনের মধ্যেও কিন্তু করটিকার মধ্যে দুইটা হাড়ি যখন যুক্ত থাকে সূচাল সন্ধি। সূচাল কিন্তু সন্ধি, সূচাল শব্দের অর্থ কিন্তু সন্ধি বা জয়েন্ট। সূচাল মানে কি? জয়েন্ট। তাহলে এখানে কিন্তু জয়েন্টের কথা বলে। প্রত্যেকটা খণ্ডের আবরণ কি বলে? স্ক্লেরাইড বলে। আচ্ছা, স্ক্লেরাইড। উপর নিচে পৃষ্ঠীয় পার্শ্বীয় বলে নাই, শুধু স্ক্লেরাইড বলছে। গাছফড়িং মস্তকের আয়তাকার প্লেটটির নাম কি? আয়তাকার। ভার্টেক্স থাকে, জেনা থাকে। ক্লাইপিয়াস অ্যাকচুয়ালি আয়তাকার। ক্লাইপিয়াস একদম নিচে থাকে, উপরে থাকে ভার্টেক্স, দুই পাশে থাকে জেনা। ঠিক আছে, দুই পাশে থাকে কি? জেনা। ভার্টেক্স, জেনা, ক্লাইপিয়াস। ঠিক আছে, ক্লাইপিয়াস। তো ক্লাইপিয়াস কিন্তু আয়তাকার, একদম নিচের দিকে, যেখান থেকে মুখোপাঙ্গ, এদিকে দেখো মুখোপাঙ্গ, এটা নিচে থাকবে মুখোপাঙ্গ। ক্লাইপিয়াসের নিচে থাকবে কি? মুখোপাঙ্গ। হ্যাঁ, ত্রিকোণাকার ভার্টেক্স, দুই পাশে জেনা, একদম নিচে থেকে ক্লাইপিয়াস। আয়তাকার প্লেটটার নাম কি? ক্লাইপিয়াস। আয়তাকার প্লেটটার নাম কি? খণ্ডটার নাম কি? ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস আয়তাকার, কিন্তু দ্বিখণ্ডিত থাকতে পারে। ক্লাইপিয়াস। আচ্ছা, গাছফড়িং এর কপালের চৌড়া অংশ, যে কপালে একদম ফ্রন্স, এটা এখানে এই যে এখানে ফ্রন্সের কথা লিখি নাই, কপালের চৌড়া অংশে থাকে ফ্রন্স। ঠিক আছে, ফ্রন্স। হ্যাঁ, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। এখানে 6টা ব্রুনীয় খণ্ড থাকে। ব্রুনীয় খণ্ড কয়টা? 6টা। এই ভার্টেক্স একটা, জেনা দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তো এগুলো দ্বিখণ্ডিত বলছিলাম। ক্লাইপিয়াস কি? ক্লাইপিয়াস দ্বিখণ্ডিত। ফ্রন্স কিন্তু চৌড়া, ক্লাইপিয়াস কিন্তু আয়তাকার। আর বি আকৃতি বা ত্রিভুজের মধ্যে কি? ভার্টেক্স কিন্তু উপরে থাকে। কপালের চৌড়া অংশ কি? কপাল মানে কি? আমরা কি বলি? ফোরহেড মানে কি? কপাল না? তো এর উত্তর হবে ফ্রন্স। কপাল থাকে এখানে আবার কি? ফ্রন্স। ক্লাইপিয়াস কেমন? আয়তাকার। জেনা কয়টা? জেনা দুইটা। ভার্টেক্স কয়টা? ভার্টেক্স একটা। তোমার যদি প্রশ্ন করে মস্তিষ্কের ব্রুনীয় খণ্ড কয়টা? মস্তিষ্কের মধ্যে খণ্ড কয়টা? মস্তিষ্কের ব্রুনীয় খণ্ড কয়টা? মস্তিষ্কের ব্রুনীয় খণ্ড হচ্ছে 6টা। মস্তিষ্কের ব্রুনীয় খণ্ড কয়টা? 6টা। মস্তিষ্কের ব্রুনীয় খণ্ড হলো 6টা। কি কি? ভার্টেক্স, জেনা, ফ্রন্স, আর নিচে আছে দুইটা ক্লাইপিয়াস। ক্লাইপিয়াস দ্বিখণ্ডিত। ক্লাইপিয়াস আয়তাকার, ক্লাইপিয়াস চৌড়া, ফ্রন্স। ওকে, গেল। কোনটি গাছফড়িং এর মস্তকের অংশ? মস্তকের অংশ বলছে। তাহলে এই যে নামগুলো বললাম, কি কি? ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস দুইটা। তাহলে দেখো লেসিনিয়া না, জেনা। এই যে জেনা, এই দুই পাশে দুইটা জেনা আছে। জেনা কয়টা? দুইটা। এই যে জেনা হচ্ছে মস্তিষ্কের অংশ, মস্তকের অংশ। কক্সা হচ্ছে পায়ের অংশ। কক্সা, হ্যাঁ, টুকাইনটক, এগুলো আমরা দেখবো। টুকাইনটক এগুলো হচ্ছে পায়ের অংশ। লেসিনিয়া এগুলো হচ্ছে তোমার মুখোপাঙ্গের অংশ। মুখোপাঙ্গ। লেসিনিয়া আমরা কোথায় গিয়ে পড়বো? মুখোপাঙ্গে পড়বো। লেসিনিয়া, গেলিয়া। ঠিক আছে, এগুলো হচ্ছে নিচের দিকে যে চোয়াল আছে ওইখানে থাকে, মেক্সিলার মধ্যে থাকে। ওকে, গাছফড়িং এর মাথা স্ক্লেরাইড কোনটি? মাথার খণ্ড। স্ক্লেরাইড মানে কি? খণ্ড, মানে মস্তিষ্কের খণ্ড। অর্থাৎ ওই যে বি, জেড, এফ, সি। হ্যাঁ, উত্তর হবে ভার্টেক্স। বাকিগুলো স্টার্নাম, টার্গাম, লেবিয়াম, ল্যাব্রাম। লেবিয়াম মানে কি? উপরের ঠোঁট, ঊর্ধ্ব উষ্ঠ। লেবিয়াম মানে কি? সরি, এটা হচ্ছে নিম্ন উষ্ঠ। লেবিয়াম। ল্যাব্রাম উপরে থাকে, লেবিয়াম নিচে থাকে, নিচের ঠোঁট। লেবিয়াম কি? নিচের ঠোঁট। নিচের ঠোঁটকে আমরা বলি লেবিয়াম। এই যে ল্যাব, প্রথম লাবিও লোহিতা, এই ল্যাব মানে কিন্তু লিপস। ল্যাব মানে কি? লিপস। ওকে, গাছফড়িং এর মস্তকে ওসেলাস মানে সরলাক্ষী। ওসেলাস মানে কি? সরলাক্ষী। কয়টা? অবশ্যই 3টা। সরলাক্ষী কয়টা? 3টা। জটিলাক্ষী কয়টা? 2টা। জটিলাক্ষী 2টা। কার্ডো কোন পতঙ্গের অংশ? কার্ডোস্টাইডস এগুলো কিন্তু তার মুখোপাঙ্গের মধ্যে থাকে। গাছফড়িং, ঠিক আছে, একদম মেক্সিলার মধ্যে থাকে। এই ছবিটা কিন্তু তোমাদের আঁকে দেখাইছি। কাস্তের পা মনে আছে না? কাস্তের পা ছিল 1 এবং 2 এবং
একের মাঝখান থেকে আরেকটা পার্ট, এটা থেকে আরেকটা পার্ট, আর এখান থেকে একটা চোখা পার্ট। এখান থেকে পাল্প ছিল পাঁচটা পাল্প ছিল। পাল্প মানে পাল্পের পরে পিঠ থেকে তৈরি, এর নাম ছিল কি পাল্প। আমরা কাস্তের পাল্প বলছিলাম, কাস্তের পাল্প, ঠিক আছে? কাস্তের পা, পায়ের কি লেগ। দেন আমরা এখানে 1 2 3 লিখতে পারি, 1 2 3 4 5। আমরা এরকম বলছিলাম 1, এটা 2, 1 এবং 2 এর সংযোগ থেকে 3 বের হয়, 3 এর নিচে 5 আর 2 এর নিচে কত 4। এখন তুমি দিলাম পুরো নাম কি? তাহলে কার্ডো, প্রথম নাম ছিল কি যে কতে কার্ডো, কত না কি কার্ডো। তাহলে এটা কিসের ছবি? এটা হচ্ছে মেক্সিলার ছবি। পড়াইছি এটা একদম সিকিউর জন্য বলছিলাম, চিত্র এটা সুন্দর করে ট্রিক্স মিক্স দিয়ে তোমাদেরকে পড়াইছি। তাহলে কার্ডো অবশ্যই করে পাওয়া যাবে মেক্সিলার মধ্যে পাওয়া যাবে। কার্ডো পাওয়া যাবে কোথায়? মেক্সিলার মধ্যে। মুখপাঙ্গের চিত্রের মধ্যে কিন্তু এগুলো আছে আমরা। গাসপুরিং এর লেসিনিয়া পাওয়া যায় মুখপাঙ্গের কোনটিতে? লেসিনিয়া পাওয়া যায় কোথায়? লেসিনিয়া পাওয়া যায় কোথায়? লেসিনিয়া একটু আগে দেখো কি লিখছি, এই যে লতে কি ছিল লেসিনিয়া, এই যে লতে কি ছিল লেসিনিয়া, তারপর মেক্সিলার মধ্যে পাওয়া যাবে। লেসিনিয়া কই পাওয়া যাবে? মেক্সিলার মধ্যে পাওয়া যাবে। লেসিনিয়া মেক্সিলার মধ্যে পাওয়া যাবে। মেক্সিলারি পাল্পের কাজ হলো, এই মেক্সিলারি পাল্পগুলো কি করে? পাল্পগুলো সংবাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এগুলোর কাজ করে, ঠিক আছে? রেচারের সহায়তা করে অবশ্যই না, রেচারের সহায়তা করবে না। খাদ্যের স্বাদ নেয়, মেক্সিলারি পাল্প স্বাদ নিতে পারে, হ্যাঁ, দর্শনের সহায়তা করে, শ্বসনের সহায়তা করে না, খাদ্যের স্বাদ নেয়। এটা কম। এগুলো কিন্তু মেক্সিলারি পাল্প, এগুলো এখানে লুম আছে, কিছু সংবেদী লুম আছে পাল্পের মধ্যে। কিন্তু আমরা দেখছিলাম 5টা মেক্সিলারি পাল্প। কয়টা বলতো? 1 2 5টা, একটা মেক্সিলার ক্ষেত্রে 5টা। এখানে কিন্তু এরকম লুম থাকে, লুম, এগুলো কিন্তু সংবেদ গ্রহণ, এগুলো স্বাদ গ্রহণ। তাহলে বাকিগুলোতে নিয়ে নিতেছে, বাকিগুলো তুমি এমনি বাদ দেওয়া হবে। এগুলো কোনো মতে মুখপাঙ্গের কাজ থেকে নিতেছে না, মুখের কাজ কি স্বাদ নেওয়া, এইটা কিন্তু মোটামুটি নিতেছে না, পারলেও নিতে পারবে। এর চিহ্নিত অংশটি কি? এর চিহ্নিত অংশটার নাম কি? এর চিহ্নিত নাম হচ্ছে পাল্প। এটা হচ্ছে লেবিয়াম। এটা হচ্ছে কি লেবিয়াম। লেবিয়ামের মধ্যে যে পাল্প আছে সেটা কি? লেবিয়ামের মধ্যে যে পাল্প আছে সেটা হচ্ছে কি লেবিয়াল পাল্প। লেবিয়াল পাল্প কয়টা? 1 থেকে 3টা। লেবিয়াল পাল্প 1 থেকে কয়টা থাকে? 3টা থাকে লেবিয়াল পাল্প। এর চিহ্নিত অংশের নাম লেবিয়াল পাল্প। এগুলো কি করে? খাদ্য নির্বাচনের সহায়তা করে। এই লেবিয়াল পাল্পগুলো কি কাজ করে? নিচের ঠোঁটগুলো খাদ্য নির্বাচনের কাজ করে। অ্যান্টেনা পরিষ্কার করার কাজ, খাদ্য কিছু কর্তন করার কাজ না, ঠোঁট তো কর্তন করার কাজ করে না। লালা মিশ্রণের কাজ করে কি? জি হাইপোফিলিক্স। লালা মিশ্রণের কাজ করে কে? হাইপোফিলিক্স। লালার সাথে খাবারের মিশ্রণ, এটা কাজ করে কি? জিহ্বা, হাইপোফিলিক্স। হাইপোফিলিক্স হাইপোফিলিক্স হাইপোফিলিক্স। খাদ্য কর্তন, এর কাজ কি? উপরের মেন্ডিবলের কাজ হলো মেন্ডিবলের কাজ। মেন্ডিবল করা যায় না, দাঁত থাকে। অ্যান্টেনা পরিষ্কার করা, এটা তোমার ওই মেক্সিলার কাজ। আর খাদ্য নির্বাচন করে এটা হচ্ছে কি? আমি এটা মনে রাখছিলাম, এটা আমাদের 3টা করে পাল্প থাকে। আমি মনে রাখছিলাম আমাদের এলাকায় যে চেয়ারম্যান আছে সে 3বার নির্বাচিত হয়েছিল। আমি ইন্টারমিডিয়েট এটাই মনে রাখছি, কারণ এটা মনে থাকে না। খাদ্য নির্বাচন করা কার কাজ? আমি মনে রাখি যেটার মধ্যে 3টা পাল্প থাকে। 3টা পাল্প কার থাকে? সেটা হচ্ছে কার থাকে বলতো? নিচের ঠোঁটের। মেক্সিলারি পাল্প কয়টা? 5টা। আর লেবিয়াল পাল্প কয়টা? 3টা। যার মধ্যে 3 আছে, 3টা করে পাল্প আছে, সে হচ্ছে নির্বাচন করে, মানে নির্বাচনে পাস করছিল সে 3বার। এটা মনে রাখতে হবে। গাছপালির বক্ষান্তরে কত জোড়া শ্বাসন থাকে? বক্ষান্তরে 2 জোড়া। বক্ষান্তরে কয় জোড়া? 2 জোড়া। আমি এটা গতদিন পড়াইছি, কিভাবে কি পড়াইছি না? শ্বাসতন্ত্রে কিন্তু ডিটেইলস বলছিলাম, শ্বাসতন্ত্রে কিন্তু ডিটেইলস বলছিলাম। টোটালি শ্বাসতন্ত্র কয় জোড়া? 10 জোড়া। তারপরে বক্ষ আছে কয় জোড়া? বক্ষে আছে কয় জোড়া? 2 জোড়া। আর উদরে আছে কয় জোড়া? উদরে আছে 8 জোড়া। 8 জোড়া। এখন আমি এও বলছিলাম এটা ছবি আঁকছিলাম 2 জোড়া, এটা ছবি আঁকছিলাম 8 জোড়া। 8 জোড়ার মধ্যে দেখো পরের ছবিগুলো অন্য কালার রাখলাম। তার মানে এইগুলো হচ্ছে নিঃশ্বাসী, এগুলো হলো নিঃশ্বাসী। আর এই যে চারগুলো লাল চারগুলো এগুলো হচ্ছে কি? প্রশ্বাসী। তাহলে প্রশ্বাসী কয় জোড়া? 4 জোড়া। নিঃশ্বাসী কয় জোড়া? 6 জোড়া। নিঃশ্বাসীর সবগুলাই উদরে অবস্থিত, আর প্রশ্বাসের 2 জোড়া বক্ষে, 2 জোড়া উদরে অবস্থিত, ঠিক আছে? ওকে। গাছপুরিংয়ের বক্ষ অঞ্চলে কত জোড়া শ্বাসরন্ধ্র বিদ্যমান? এই শ্বাসরন্ধ্র, ভুল প্রশ্ন, এটা ভুল প্রশ্ন। 2 জোড়া, এটা ভুল প্রশ্ন করছে। আচ্ছা, গাছপুরিংয়ের পায়ের অংশ কোনটা? পায়ের 5টা পা আছে। এটা হলো কবজা। একটা পা হলো কবজা, যেটা বক্ষের সাথে লেগে থাকে, তার হচ্ছে কবজা।
তারপর একটা ত্রিকোণাকার ট্রুকেন্টর, তারপর মোটা একটা ফিমার থাকে, টিবিয়া, তারপর হচ্ছে টার্সাস। কক্সা পাঁচটা পার্ট, কক্সা, তারপর ট্রুকেন্টর, তারপর ফিমার, সবচেয়ে ধীর মাংসল পার্ট ফিমার, তারপর টিবিয়া, তারপর টার্সাস। এটা টার্সাল না, ইটস টার্সাস। এখানে আমি নট লিখে দিতেছি, বইয়ের মধ্যে কিন্তু নট লেখা আছে, আমি মানে ওই দাগানো বইয়ে নট লিখে দিয়েছি, সেটার মধ্যে নট লেখা আছে, এটা ভুল হয়। এটা 2022 সালে নামি সিং করে কিন্তু প্রশ্ন ছিল টার্সাল দিয়া, টার্সাল দেওয়ার আগে সেটা একটা ভুল ছিল, এটা হবে টার্সাস নট টার্সাল। তাহলে কক্সা এটা পায়ের অংশ। ট্যাগমিনা এলিপ্টা, এটা হচ্ছে সামনের ডানা, সামনের ডানাকে বলে ট্যাগমিনা বা এলিপ্টা, বুঝছো? আর টার্গাম তো স্কেরাইডের মধ্যে থাকে, বনের তো টার্জান উপরের দিকে থাকে। এলিপ্টা ট্যাগমিনা হচ্ছে ডানার আবরণ বা সামনের ডানাকে কি বলে? এলিপ্টা বা ট্যাগমিনা বলে। গাছফড়িং এর পায়ের ক্ষেত্রে সঠিক ক্রম কোনটা? একটু ক্রম লিখছি না, কক্সা ট্রুকেন্টর ফিমার টিবিয়া টার্সাস। তাহলে এই ক্রমটা কোথায় আছে? কক্সা ট্রুকেন্টর ফিমার টিবিয়া টার্সাস, টার্সাস, এটা টার্সাস নট টার্সাল। টার্সাল থাকলে কিন্তু ভুল, এটা উত্তর। কোনটি গাছফড়িং এর পায়ের অংশ? এলিপ্টা ডানার উপর, ট্যাগমিনার উপর, এটা সার্কি হচ্ছে লেজ, সার্কি মানে কি? লেজ, সার্কি মানে লেজ। গাছফড়িং এর প্রধান শ্রবণ অঙ্গ কোন খণ্ডে অবস্থিত? উদরের প্রথম খণ্ডে। উদরের 11টা খণ্ড আছে। উদরের খণ্ড কয়টা? 11টা। এর মধ্যে প্রথম খণ্ডে টিম্প্যানাম পর্দা থাকে, টিম্প্যানাম থলি থাকে, তারপর এখানে টিম্প্যানাম পর্দা আছে। তাহলে প্রথম উদরের খণ্ডে শ্রবণ থলি থাকে, কি শ্রবণ বা শ্রবণ থলি থাকে প্রথম উদরের খণ্ডে। আচ্ছা, টিম্প্যানাম মেমব্রেন বা টিম্প্যানাম থলি। গাছফড়িং এর উদরতলে কয়টি শ্বাসতন্ত্র থাকে? গাছফড়িং এর উদরতলে থাকে 8 জোড়া শ্বাসতন্ত্র, অর্থাৎ 16টি। এর মধ্যে প্রথম 2 জোড়া প্রশ্বাসী, বাকি 6 জোড়া কি নিঃশ্বাসী। দেখা যাচ্ছে একটু আগে। নিম্নের কোনটি স্ত্রী গাছফড়িং এ দেখা যায়? ওভিপোজিটর দেখা যায়, সে ডিম পাড়ার জন্য। ওভাম মানে কি বলতো? ডিম্বাণু, হ্যাঁ, ওভাম, ওভারি, এগুলো কি মহিলাদের ডিম্বাণু, ডিম্বাশয়, ওভারি, ওভাম। আচ্ছা, তাহলে ওভিপোজিটর স্ত্রীদের দেখা যায়। গাছফড়িং এর দেহে কততম খণ্ডকে স্টারনাম প্রলম্বিত হয়ে সাবজেনিটাল প্লেট গঠন করে? একটা সেটার মধ্যে গুছিয়ে লেখা আছে কোনটা কততম খণ্ডকে কি পাওয়া যায়, একসাথে সব লেখা আছে। সাবজেনিটাল প্লেট, ঠিক আছে, সাবজেনিটাল প্লেট অর্থাৎ জননছিদ্র উপর একটা প্লেটের মতো গঠন করে, নবম খণ্ডকে পাওয়া যায়। অ্যানাল সার্কি কততম খণ্ডকে পাওয়া যায়? সুপ্রা অ্যানাল প্লেট কততম খণ্ডকে পাওয়া যায়? এটা কিন্তু সেটার মধ্যে খুব গুছিয়ে একটা ছকের মধ্যে দেওয়া আছে, ছকের মধ্যে গুছিয়ে কিন্তু এটা দেওয়া আছে, ঠিক আছে, কোনটার মধ্যে কি পাওয়া যায় এটা কিন্তু সব কিছু গুছিয়ে দেওয়া আছে। কোন খণ্ডকে কি থাকে সব গুছিয়ে দেওয়া আছে এই ছকটার মধ্যে, এটা পড়তে হবে, ঠিক আছে, পড়াইছি এগুলো। তারপর ওভিপোজিটর কততম খণ্ড থাকে? নবম। ওভিপোজিটর থাকে নবম খণ্ডকে, কোন অংশটি গাছফড়িং এর কোষ্ঠীকালীন প্রক্টোডিয়ামের অংশ? প্রক্টোডিয়াম মানে কি? পিছন। প্রক্টো শব্দটা তো কি? পিছন। প্রক্টো শব্দটা তো কি? হাইড বা পিছন। কি কি থাকে? ইক্রির পা পড়াইছে, পড়াইছে না? ইক্রির পা। প্রক্টোডিয়ামে থাকে ইক্রির পা, অর্থাৎ ইলিয়াম, কুলন, রেক্টাম, পায়োসিন্দ্র, ইক্রির পা, ঠিক আছে। ইলিয়াম থাকে, কুলন থাকে, রেক্টাম বা মলাশয় থাকে। রেক্টাম মানে কি? মলাশয় থাকে। আর পথে কি? অ্যানাস মানে পায়োসিন্দ্র থাকে। তাহলে কোনটা কোষ্ঠীকালীর অংশ? তাহলে ক্রপ, এটা হচ্ছে সম্মুখ নালীর অংশ। গলবিল প্রথম সম্মুখ নালী। গিজার, এই তিনটা হচ্ছে ফোরগাট। এগুলো কি? অগ্র কোষ্ঠীকালী বা ফোরগাট অংশ। এগুলো হচ্ছে ফোরগাট অংশ, গাট মানে অন্ত্র, অগ্র কোষ্ঠীকালী বা রেক্টাম, রেক্টাম, এইটা হচ্ছে প্রক্টোডিয়াম। প্রক্টোডিয়াম মানে কি? পিছনে। আমরা কোষ্ঠীকালীকে তিন ভাগে ভাগ করছি, পড়াইছি এগুলো। অগ্র কোষ্ঠীকালী, মধ্য কোষ্ঠীকালী, পশ্চাৎ কোষ্ঠীকালী। এখানে 4টা পার্ট থাকে, ইক্রির পা। আর এখানে ছিল কি? মুখগহ্বর, অন্ননালী, ক্রপ, গিজার, ঠিক আছে। মুখগহ্বর, অন্ননালী, গলবিল, অন্ননালী, ক্রপ, গিজার। আর এখানে ছিল মেসেন্টারম। আর এখানে ছিল 4টা পার্ট, ইক্রির পা। পশ্চাৎ কোষ্ঠীকালীর মধ্যে ছিল কি? ইক্রির পা। পশ্চাৎ কোষ্ঠীকালীকে আমরা কি বলি? প্রক্টোডিয়াম বলি অথবা হাইন্ডগার্ড বলি, হাইন্ড মানে পিছনে। আচ্ছা, আর স্ট্রোমোডিয়াম মানে কি? অগ্র কোষ্ঠীকালী। এই অগ্র কোষ্ঠীকালীকে আমরা কি বলবো? স্ট্রোমোডিয়াম। স্ট্রোমা মানে মুখ, তাহলে এদিকে মুখ আছে, স্ট্রোমোডিয়াম, এদিকে মুখ আছে, মানে স্ট্রোমোডিয়াম, এটা একদম পিছনের দিকে।
প্রোপ্টোডিয়াম, প্রোপ্টো মানে ব্যাক বা পিছনে। কোনটি প্রোপ্টোডিয়ামের অংশ নয়? ইক্রির পা বাদ দিয়া যা আছে তাই। ইলিয়াম, কোলন, রেক্টাম এগুলো হচ্ছে ইক্রির পার মধ্যে পড়ে। গিজার্ড এটা হচ্ছে অগ্রপশ্চিমনালীর পার্ট, তাহলে এটা প্রোপ্টোডিয়ামের পার্ট। এটা হচ্ছে স্ট্রোমোডিয়ামের পার্ট। এটা কিসের পার্ট? এটা হচ্ছে অগ্রপশ্চিমনালী বা স্ট্রোমোডিয়াম। স্ট্রোমোডিয়াম মানে কি? যেদিকে মুখ আছে। স্টোমা মানে কি? মাউথ। স্টোমা শব্দটা কি? মাউথ। তারপর ক্রপের বৈশিষ্ট্য কি? ক্রপের মধ্যে খাবারের পরিপাকের সূত্রপাত ঘটে, স্বাভাবিক সময়ের জন্য কাজ করে। ছাকনি কিন্তু কই থাকে বলতো? ছাকনি থাকে গিজার্ডে। ছাকনি কই থাকে? ছাকনি থাকে গিজার্ডে। গিজার্ডে ছাকনি থাকে। গিজার্ডে ছাকনি থাকে। ছাকনি থাকে কোথায়? গিজার্ডে। গিজার্ডে ছাকনি থাকে। দাঁত থাকে। খাদ্য বিচ্ছিন্ন চূর্ণ হয় গিজার্ডে। খাদ্য আংশিক পরিপাক করে। প্রসারিত কপাটিকা বহন করে। কপাটিকা বহন করে গিজার্ড। এই সবগুলো হচ্ছে গিজার্ড। খাদ্য আংশিক পরিপাক করে বা পরিপাকের সূত্রপাত হয়, হচ্ছে এটা হবে। পরিপাকের সূত্রপাত হয় কোথায়? ক্রপে। গাছপুরিকের পরিপাক নালীর ত্রিকোণাকার গঠনটির নাম কি? ত্রিকোণাকার গঠনটির নাম কি? এটা হবে গিজার্ড। তোমাদের বইয়ে খুব সুন্দর করে সেটা মধ্যে খুব সুন্দর করে লেখা আছে। ত্রিকোণাকার অঙ্গটি হলো গিজার্ড। এটা কি? ত্রিকোণাকার। গিজার্ড কেমন? গিজার্ড হলো ত্রিকোণাকার। বইয়ের মধ্যে একটু বইয়ের মধ্যে লেখা আছে এটা ত্রিকোণাকার। এটার অপর নাম কিন্তু প্রোভেন্টিকুলাস। মনে রাখবা, এই গিজার্ডের অপর নাম কি? প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাস অর্থাৎ ভেন্টিকুলাস মানে পাকস্থলীকে বোঝায়। পাকস্থলীর আগে যে পার্টটা, মেসেন্টারের আগে যে পার্টটা বলে প্রোভেন্টিকুলাস। প্রোভেন্টিকুলাস। তাহলে ত্রিকোণাকার অংশটির নাম হচ্ছে প্রোভেন্টিকুলাস। আর স্ফীত অংশটির নাম কি? ক্রপ। এরকম ফুলে যাওয়া অংশটির নাম কি? ক্রপ। আর এটার নাম কি? গিজার্ড। তাহলে এটা গিজার্ড, এটা কি? ক্রপ। এটা গিজার্ড, এটা কি? গিজার্ড। আর এটা কি? আগেরটা কি? ক্রপ। পরে এটা দিয়ে শুরু হয় মেসেন্টারন। আচ্ছা, মধ্যপৃষ্ঠনালী। দাশবিজ্ঞান মধ্য অন্তের অন্তঃপ্রাচীর নিম্নের কোনটি দ্বারা গঠিত? মধ্য অন্ত মানে কি? মেসেন্টারন। মধ্য অন্ত মানে কি? মেসেন্টারন। তাহলে মেসেন্টারনে কি দ্বারা তৈরি? মেসেন্টারন কি দ্বারা তৈরি? মেসেন্টারন মনে রাখবা পেরিট্রফিক পর্দা দ্বারা তৈরি। এই যে ট্রফিক আজকে একটা পড়াইলাম না, যে ট্রফোজয়েড, আজকে সকালে একটা বিষয় পড়াইছি ট্রফোজয়েড, ঠিক আছে? এরিথ্রোসাইটিক সাইটোগুলি ব্যাখ্যা করা শুরু ম্যালেরিয়া ট্রফোজয়েড। এই ট্রফো মানে কিন্তু পুষ্টি। হ্যাঁ, তাহলে দেখো শোষণ সবচেয়ে বেশি, একটু লজিক্যালি বলা, মেসেন্টারনের সবচেয়ে শোষণ বেশি। মনে রাখবা অগ্রপশ্চিমনালী, মধ্যপশ্চিমনালী, পশ্চাৎপশ্চিমনালী শোষণ সবচেয়ে বেশি হয় কোথায়? সবচেয়ে বেশি শোষণ হয় মেসেন্টারনে। এটা কিন্তু মেসেন্টারন, মধ্যপশ্চিমনালী। মেস মানে মধ্য, এন্টার মানে কি? অন্তর। তো মধ্য, অন্তর বা মধ্যপশ্চিমনালী শোষণ সবচেয়ে বেশি হয় কোথায়? এখানে। শোষণ জিনিসটাকে আমরা বলি কি? ট্রফিক। ট্রফোজয়েড মানে পুষ্টি শোষণ করে। তো পেরি মানে কি? চারদিকে। তাহলে এইখানে যে পর্দাটা, এই শোষণ অঞ্চলের চারদিকে যে পর্দাটা আছে তার নাম কি? পেরিট্রফিক পর্দা। ট্রফিক বলতে এখানে শোষণ বোঝায়, ঠিক আছে? পুষ্টি শোষণ। শোষণ মানে কি? পুষ্টি রিসিভ করা। সবচেয়ে বেশি শোষণ হয় মেসেন্টারনে। এজন্য মেসেন্টারনের আশেপাশে এটা কি? অন্তঃপ্রাচীর, অন্তঃপ্রাচীর, মধ্য অন্তের অন্তঃপ্রাচীর মানে কি? মেসেন্টারনে যে পর্দা থাকবে তার নাম কি? পেরিট্রফিক পর্দা। লজিক্যাল, একটা মুখস্থের নাম। গাছপুরিকে হেপাটিক সিকার সংখ্যা কত? 6 জোড়া। হেপাটিক সিকা কই থাকে বলতো? এই যে মধ্যপৃষ্ঠনালী এবং অগ্রপৃষ্ঠনালী সংযোগ স্থলে থাকে কি? হেপাটিক সিকা। এখানে থাকে হেপাটিক সিকা। আর ওইখানে কি থাকে বলতো? এই যে জাংশনে এখানে থাকে কি? এখানে কি থাকে বলতো? মালপিজিয়ান নালিকা। তোমরা বলো মালপিজিয়ান নালিকা কতগুলো থাকতে পারে? মালপিজিয়ান নালিকার সংখ্যা কতগুলো? মালপিজিয়ান নালিকার সংখ্যা কতগুলো বলতো? মালপিজিয়ান নালিকার সংখ্যা কতগুলো? গাছপুরিকের শরীরে কতগুলা মালপিজিয়ান নালিকা থাকে? গাছপুরিকের শরীরে কতগুলা মালপিজিয়ান নালিকা থাকে? গাছপুরিকের শরীরে কতগুলা মালপিজিয়ান নালিকা থাকে? এটা হলো মধ্যপৃষ্ঠনালী, পরেরটা হলো পশ্চাৎপৃষ্ঠনালী, আর এটা অগ্রপৃষ্ঠনালী। অগ্র মধ্যের সংযোগ স্থলে থাকে হেপাটিক সিকা। এগুলা কি? এসসি, হেপাটিক সিকা। আর এগুলো হচ্ছে কি? মালপিজিয়ান টিউব, এমএল, মালপিজিয়ান টিউব, এমটি, মালপিজিয়ান নালিকা, মালপিজিয়ান টিউবিউল, নালিকা তো টিউব না, টিউবিউল। এই যে মালপিজিয়ান নালিকা হলুদ বর্ণের, এগুলো কতগুলো থাকে? মালপিজিয়ান নালিকা কতগুলো থাকে বলো তো? 100টি। নদীর ইসলাম লিখেছে 100টি। হ্যাঁ, সঠিক, 100টি। ধন্যবাদ, 100টি থাকে। ওকে, গাছপুরিক হেপাটিক সিকার সংখ্যা কত? এটা হবে কি? 6 জোড়া বা 14টি।
14টি সরি 12টি গাসপারিংয়ের প্রোক্টোডেমের অংশ না প্রোক্টোডেমের পিছনে ইকুইপা মানে ইলিয়াম হ্যাঁ ইকুইপা ইলিয়াম পড়াইছে এগুলো গাসপারিংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা 60টা প্রকোষ্ঠ গাসপারিংয়ের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা 60টা কোন প্রাণীর রক্ত সংবহন মুক্ত আমরা জানি গাসপারিংয়ের মুক্ত গাসপারিং মুক্ত বা আত্মপ্রাপ্যের কোন একটা প্রাণী হলে তার হবে কি মুক্ত গাসপারিং তার রক্ত সংবহন কেমন মুক্ত প্রকৃতির যে গাসপারিং রুই মাছ কিন্তু বদ্ধ রুই মাছ পাখি মাছ এগুলো সবগুলো কি ক্লোজ সার্কুলেশন সিস্টেম বদ্ধ রক্ত সংবহন রক্তনালীর বাইরে যাবে না কখনো সিলুম বা ফাঁকা স্থানে রক্ত পাওয়া যায় না কিন্তু গাসপারিং কিন্তু সিলুম বা ফাঁকা স্থানে রক্ত পাওয়া যায় কোনটি গাসপারিং এর দেখা যায় মেসোগ্লিয়া হাইড্রাতে পাওয়া যায় মেসোগ্লিয়া কই পাওয়া যায় হাইড্রাতে পাওয়া যায় হিমোসিল এই যে তার ফাঁকা স্থান যে আছে হ্যাঁ আমরা জানি তিনটা ফাঁকা স্থান আছে তিনটা কি আছে ফাঁকা স্থান আছে দুইটা ডায়াফ্রাম দিয়া তার শরীরটা তিন ভাগে বিভক্ত তো তার ফাঁকা স্থানে কিন্তু কি আছে রক্ত আছে সিলের মধ্যে সিলুমের মধ্যে রক্ত আছে সিলুমটা কেমন রক্তপূর্ণ তো এই দুটো জিনিসকে আমরা একসাথে বলি হিমোসিল হিম মানে রক্ত সিল মানে গহ্বর সিল বা ফাঁকা স্থানটা রক্তপূর্ণ ইটস কল হিমোসিল হ্যাঁ মেসেঞ্জার কি লিখছে মেসেঞ্জার সিলিন্ডার হবে সিলিন্ডার তার নাই সিলিন্ডার কার আছে সিলিন্ডার থাকে হাইড্রাতে হাইড্রার পরিবারকারী বা মাঝখানে ফাঁকা স্থানকে সিলিন্ডার বলে আচ্ছা গাসপারিং এর রক্তের নাম কি গাসপারিং এর রক্ত বলছে রক্ত তার মানে অবশ্যই তার লিম্ফের সাথে তার রক্তটা কিন্তু লসিকার সাথে মিশে থাকে তার রক্ত হিম মানে রক্ত প্লাস লসিকা লিম্ফ তার রক্ত লসিকার সাথে মিশে থাকে বুঝছো মানে রক্ত আমাদের জন্য রক্ত লসিকার জন্য রক্তের জন্য আলাদা নালী লসিকা কালেক্টরের জন্য আলাদা নালী আছে লসিকা সংগ্রহের জন্য আলাদা নালী বাট তাদের রক্ত এবং লসিকা একসাথে মিশে থাকে এজন্য তাদেরকে আমরা বলতে পারি হিমোলিম্ফ তাদের রক্ত কি বলবো হিমোলিম্ফ আর কিন্তু রক্তকণিকা এটা কিন্তু মেডিকেল 2020 সালের প্রশ্ন যে রক্তকণিকার প্রশ্নটা 2020 সালে তুমি জাস্ট একটু কনভার্ট করো যে রক্ত মানে কি হিম কোষ বা কণিকা মানে কি সাইট তাহলে হিমোসাইট হিম প্লাস সাইট মাঝখানে ওকার আসবে দুইটা অর্থ সংযোগ করে দেবো মাঝখানে ওকার তাহলে রক্তকণিকার নাম হিমোসাইট আর রক্ত কি রক্ত লসিকার সাথে মিশে থাকে এজন্য হিমোলিম্ফ আর হিমোসিল মানে কি সিল মানে ফাঁকা স্থান শরীরে ফাঁকা স্থানে রক্ত আছে ফাঁকা স্থানটাকে মানে হিমোসিল আর হিমোসাইট মানে রক্তকণিকা হিমোসাইট একটা রঞ্জক পদার্থের নাম তাহলে রক্তটার নাম কি রক্তটার নাম কি রক্ত লসিকার সাথে মিশে যায় এজন্য এর নাম হিমোলিম্ফ রক্ত হিম মানে রক্ত লিম্ফ মানে লসিকা রক্ত লসিকার সাথে মিশে গেছে এজন্য এর নাম কি রক্ত লসিকার সাথে মিশে গেছে একত্র হয়ে গেছে এজন্য এর নাম হিমোলিম্ফ আর রক্তকণিকা বলে হিমোসাইট সাইট মানে কোষ বা কণিকা গাসপারিং এর রক্ত সংবহনের সঠিক ক্রম কোনটি এই ক্রমগুলো একটু টাইম লাগে আচ্ছা প্রথমে আমরা এটা পড়াইছি যে তার যে হার্ট আছে হার্ট থেকে তিনটা সাইনাস আছে তার গড় আছে কয়টা তিনটা প্রথমে মস্তকে আসে হার্ট থেকে যত রক্তটা বের আসে মস্তকে হ্যাঁ তারপর পেরিনিউরাল সাইনাস তারপর আছে পেরিভিসারাল সাইনাস দেন পেরিকার্ডিয়াল সাইনাস তাহলে দেখি কোনটা হয় প্রথমে মস্তকের সাইনাস মস্তকে গেল এই মস্তকে বলো প্রথমে মস্তকে তারপর যাবে পেরিনিউরাল সাইনাস পরে যাবে পেরিভিসারাল সাইনাস পরে যাবে পেরিকার্ডিয়াল সাইনাস এটাই শুধু এটা দেখাইছি গতকাল যেটা দেখাইছি বেসিক গাসপারিং এর ট্রাকিয়াল তন্ত্রের কোন ক্রম সঠিক বিন্যাস মানে কোনটার পরে কোনটা হয় শ্বাসছন্দ সর্বপ্রথম শ্বাসছন্দ স্পাইরাকলের পরে এট্রিয়াম এখানে এট্রিয়াম দেয় নাই তারপর হচ্ছে ট্রাকিয়া বা শ্বাসনালী তারপর ট্রাকিউল কোষ দেন ট্রাকিয়া এটা একটু দেখে নিও এটা পড়াইছিলাম হ্যাঁ এটা চিত্রটা পড়াইছিলাম একটু দেখে নিও এটা আচ্ছা পেরিটিম শ্বাসছন্দ ট্রিম মানে ছিদ্র বোঝায় পেরি মানে চারদিকে এই যে স্পাইরাকল বা শ্বাসছন্দ স্পাইরাকল বা শ্বাসছন্দ এই শ্বাসছন্দ কয় জোড়া আছে 10 জোড়া নাকি 10 জোড়া হ্যাঁ স্পাইরাকলে ধরো আছে শরীরের মধ্যে আছে মানে এটা তো একটা গাছ পানিতে পড়ে যায় তো পানি তো এটার ভিতরে ঢুকতে পারে এজন্য এখানে একটা পর্দা থাকে এখানে একটা কপাটিকার মতো একটা পার্ট থাকে কপাটিকার মতো একটা জিনিস থাকে ওটার নাম পেরিট্রিম পর্দা ট্রিম মানে ছিদ্র ট্রিম মানে কি ট্রিম মানে ছিদ্র কোন ছিদ্র স্পাইরাকল মানে কি শ্বাসরন্ধ্র রন্ধ্র মানে ছিদ্র এটা চারদিকে যে ছিদ্রটা তার নাম পেরিট্রিম পর্দা তাহলে পেরিট্রিম পর্দা কই থাকে স্পাইরাকলে পেরিট্রফিক আর পেরিট্রিম ব্যাস থাকে না পেরিট্রিম ট্রিম মানে ছিদ্র বা রন্ধ্র আর পেরিট্রফিক মানে পুষ্টি কই সবচেয়ে বেশি
বা শোষণ সবচেয়ে বেশি কই হয় মেসেন্টেরন। তো মেসেন্টেরনের অন্ত আবরণকে আমরা বলি, ওইটাকে আমরা বলি পেরিট্রফিক মেমব্রেন, আর এইটাকে বলতেছে পেরিট্রিম পর্দা। এটার ভিতরে যদি পানি না ঢোকে এই জন্য চারদিকে ছিদ্রের চারদিকে, ট্রিমের চারদিকে বা রন্ধ্রের চারদিকে একটা পর্দা থাকে, তার পেরিট্রিম পর্দা। এটা অনেক অপারিকার মতো কাজ করে। টিনিডিয়া গাছ থেকে কোন তন্ত্রে পাওয়া যায়? শ্বসন তন্ত্রে। টিনিডিয়া থাকার কারণে এগুলো কি চুপসাই না, শ্বসন তন্ত্রে পাওয়া যায়। টিনিডিয়া পড়াইছে চুরির বলয়ের মতো টিনিডিয়া গঠন করে, যার কারণে সেটা চুপসাই না। গাছগুলোর রেজনাঙ্গ কোনটা? গাছগুলোর রেজনাঙ্গ হচ্ছে মালপিজিয়ান নালিকা। মালপিজিয়ান বডি কিন্তু মানুষের, মালপিজিয়ান বডি এটা পাওয়া যায় মানুষের। নেফ্রিডিয়া এটা পাওয়া যায় এনিলিডাতে, এনিলিডা। নেফ্রিডিয়া পাওয়া যায় কোথায়? এনিলিডা। শিখাকোষ প্লাটিহেলমিনথিস, প্লাটিহেলমিনথিস, হেলমিনথিস, প্লাটিহেলমিনথিস পাওয়া যায় শিখাকোষ। মালপিজিয়ান নালিকা এটা কিন্তু প্রধান রেচনাঙ্গ, আনুষঙ্গিক আর রেচনাঙ্গ আছে গাছপালিকের, প্রধান কোনটা? মালপিজিয়ান নালিকা, নট মালপিজিয়ান বডি। পুঞ্জাক্ষের একক কি? উমাটিডিয়াম। পড়ছে এগুলা কতগুলো উমাটিডিয়াম থাকে? প্রায় 2000। প্রতিটা পুঞ্জাক্ষেতে প্রায় 2000, অথবা রেঞ্জে দেওয়া থাকলে 1200 থেকে 1800টি পড়ছে এগুলা উমাটিডিয়াম। গাছপালিকের উমাটিডিয়ামের অংশ লেন্সের মতো কাজ করে, লেন্সের মতো কাজ করে, লেন্সের মতো কাজ করে। এটা কোনটা হবে? কর্নিয়া। আমাদের যে লেন্স, দেখো তো আমরা আমাদের প্রথম আলো কোথায় পড়ে? কর্নিয়াতে পড়ে। তো কর্নিয়ার উপরে কিন্তু আমরা একটা লেন্স, কৃত্রিম লেন্স লাগে না, অনেকে যদি চোখের সমস্যা চশমা পড়া তার কিন্তু লেন্স থাকে কোথায়? কর্নিয়ার উপরে। তো মনে হয় মানুষের লেন্সে দেয় কাকে টাচ করে থাকে, এই লেন্সটা কাকে টাচ করে থাকে? কর্নিয়া, কর্নিয়া। এই সাদা অংশটার নাম কি? কিন্তু কর্নিয়া। আচ্ছা, আর কালো অংশটার নাম হচ্ছে আইরিশ। তারপর দেখো আলো প্রতিসরণে সহায়তা করে। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম ক্রিস্টালাইন কোণ দেখাইছেন, ক্রিস্টালাইন কোণ কিন্তু প্রতিসরণশীল অঙ্গ হিসেবে প্রতিসরণে সহায়তা করে। অঙ্গ বলে না, প্রতিসরণে সাহায্য করে। আমি কিন্তু বলছিলাম এটা তোমাদের ক্রিস্টালাইন আছে কিন্তু দুইটাই উত্তর হয়, মনে মনে করে দেখো। আমি কিন্তু বলছিলাম যে এখানে এরকম ছিল কি? কর্নিয়া, তারপর কর্নিয়া যে কোষ, ক্রিস্টালাইন কোণ, এদিকে ছিল ক্রিস্টালাইন কোণ কোষ। আমি কিন্তু বলছিলাম এইটাও প্রতিসরণের সহায়তা করে, এটাও আলো প্রতিসরণের সহায়তা করে। মানে আলোটা এখানে তো রেবডোমে যাইতে হবে, রেবডোমে তো আলোটা যাইতে হবে, বুঝছো? তো অবশ্যই কর্নিয়াও আলো প্রতিসরণের সহায়তা করে, ক্রিস্টালাইনও আলো প্রতিসরণের সহায়তা করে, বুঝছো? এখানে দেখো ক্রিস্টালাইন দেই নাই, এখানে দিছে ক্রিস্টালাইন কোন কোষ, এই যে এখানে যে কোষটা এটা কি প্রতিসরণের সহায়তা করে না? তাহলে অবশ্যই উত্তর হবে কর্নিয়া। দেখো টেকনিক্যালি এই যে এই প্রশ্ন যে করছে সে অনেক চালাক, অনেক অনেক ভালো জানে। এখানে ক্রিস্টালাইন যদি তো কোষ না থাকতো, ক্রিস্টালাইন কোণ, তাহলে কিন্তু উত্তর এটাও হইতো। তো এখানে যেহেতু কোষ লেখা আছে এজন্য উত্তর এটা হবে না, কোষ লেখা থাকলে উত্তর এটা হবে না। ক্রিস্টালাইন কোণ থাকলে প্রতিসরণের সহায়তা করে এটা হইতো, বাট এখন একটা কর্নিয়া আছে, কর্নিয়া লাগাইতে হবে। তাহলে কর্নিয়া প্রতিসরণের সহায়তা করে, ক্রিস্টালাইন কোণ প্রতিসরণের সহায়তা করে, দুইটাই সহায়তা করে। এখন একটা অপশন ছিল, একটা লাগাইছে। প্রতিসরণের অঙ্গ হিসেবে সহায়তা করে অবশ্যই ক্রিস্টালাইন কোণ, বই ডিরেকশন পড়াইছে এটা ক্রিস্টালাইন কোণ। দেখো এখানে কিন্তু কর্নিয়া দেয় নাই, কর্নিয়া দিলে কর্নিয়াটা কিন্তু উত্তর হইতো। বলো এগুলো কিন্তু পড়াইছি কিনা? অবশ্যই পড়াইছি। কর্নিয়া যে কোষ দিছে তার মানে উত্তর হবে না। প্রতিসরণের অঙ্গ হিসেবে কাজ করে, এটা এখানে হইতো না, এটা উত্তর হবে প্রথমটা, ঠিক আছে? আর কর্নিয়া থাকলে কর্নিয়া কিন্তু উত্তর দিতে পারতো, বাট তোমাদের বই অনুসারে এইটাই সর্বাধিক সঠিক, তোমাদের বই অনুসারে। বাট লজিক্যালি কর্নিয়াটা হবে, বাট কর্নিয়া তো অপশনে নাই। এখানে আছে কর্নিয়া দেন কোষ, কর্নিয়া দেন কোষ তো হবে না। আচ্ছা, গাছপালিকের পুঞ্জাক্ষীর কোন অংশটি প্রতিবিম্ব হতো? অবশ্যই রেবডম। বিম্ব গঠিত হয় রেবডমে, এটা অনেকবার বলছি, আর বলবো না। বিম্ব গঠিত হয় কোথায়? রেবডমে। বিম্ব গঠিত হয় রেবডমে। আর আলো গৃহীত হয়, তুমি যদি কখনো প্রশ্ন করে আলো গৃহীত হয় কোথায়, এটা হবে কর্নিয়া। আলো গৃহীত, আলো গৃহীত হয় কোথায়? উত্তর হবে কর্নিয়া। রেবডমে কি হয়? বিম্ব গঠিত হয়। রেবডমে কি হয়? বিম্ব গঠিত হয়। রেবডমে বিম্ব গঠিত হয়, রেবডমে বিম্ব গঠিত হয়। নেক্সট, গাছপালিকের স্থিমিত আলো, স্থিমিত আলো মানে এটা রাত, ঠিক আছে? রাত হবে সুপার পজিশন। রাতে কি হয়? সুপার পজিশন। এই যে সুপারের মধ্যে র আছে, এগুলো পড়াইছি, কালকে পড়াইছি, কালকে আগে দিন পড়াইছি। সুপার পজিশন র আছে, এটা স্থিমিত আলো, দন্তার সাথে স্থিমিত আলো, দন্তার সাথে সুপার পজিশন, দন্তার সাথে স্থিমিত আলো, দন্তার সাথে সুপার পজিশন। কি বলছে? কোনটা প্রযোজ্য? না, এটা তো অস্পষ্ট হবে, এটা তো অস্পষ্ট হবে। এক পজিশন কি হবে? না, হবে না। উভয় আলো প্রতিবিম্বিত হবে, এটা সঠিক। আমরা কিন্তু স্ট্রিক্ট দেখি, এটা কিন্তু সিকের মধ্যে পড়াইছি তোমাদের। হ্যাঁ,
লম্বিকালুটাও আসবে, তির্যকটাও আসবে, কারণ আইরিশ রঞ্জক আবরণী কিন্তু সঞ্চিত আছে, রঞ্জক আবরণীগুলো সংকুচিত অবস্থায় আছে, তার মানে সব দিক থেকে আলো প্রবেশ করতে পারবে, উভয় দিকের আলো, তির্যক আলো এবং লম্বিক আলো দুইটি আসতে পারবে। আচ্ছা, রঞ্জক আবরণী কি সংকুচিত প্রসারিত না সংকুচিত? সংকুচিত। চিত্র সহ দেখাইছি, এগুলো লাগতেছে না। কোন জায়গায় কোন অংশটি আলো গ্রহণ করে, আলো গ্রহণ করে, সর্বপ্রথম আলো গ্রহণ করে কর্নিয়া, আলো গ্রহণ করে প্রতিবিম্ব গঠিত হয়ে যায়। আচ্ছা, এটা এক সেন্সে না একদম দাগানো যায়, কারণ উপরের আলোটা দেখো, উপরেটা আস্তে আস্তে এটা কিন্তু গ্রহণ করতেছে, তবে সর্বপ্রথম গ্রহণ করে কোন অংশটি সর্বপ্রথম আলো গ্রহণ করে? সর্বপ্রথম আলো গ্রহণ করলে তাকে উত্তর দেওয়া লাগবে কর্নিয়া। এক সেন্সে এটা দাগানো যায়, তবে এইটা দাগানো হয় সবচেয়ে বেটার, বুঝছো? আলো গৃহীত হয় বা আলোটা গ্রহণ করলো সর্বপ্রথম কি? কর্নিয়া। কর্নিয়া থেকে পরে আলোটা পাস হবে। হ্যাঁ, এটা আমি 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 দাঁড়িয়ে রেখে রাখবো, কর্নিয়া দাগানো। কোন প্রাণীর ক্ষেত্রে পুরুষ অপেক্ষা স্ত্রী একটি ক্রোমোজোম কম থাকে? ঘাসফড়িংয়ের ক্ষেত্রে স্ত্রী পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি কি কম থাকে? পুরুষ অপেক্ষা স্ত্রীতে একটি ক্রোমোজোম কম থাকে। এটা কিন্তু মনে হয় মেডিকেল 2023 মনে আসছিল। ঘাসফড়িংয়ের লিঙ্গ নির্ধারণ নীতি, এই যে দেখো XX, এটা কি XX থাকলে কি হয়? পুরুষ না মহিলা? XX থাকলে কি হয়? মহিলা। X0, এইখানে 0 মানে কি? এখানে একটা নাই, বুঝছো? তাহলে XX X0, এটা 11তম অধ্যায়ের পড়া। এই পড়াটা 11তম অধ্যায়, জেনেটিক্সের পড়া, এটা 11তম অধ্যায়ের পড়া। আপাতত শিখে রাখো XX X0, আমাদের এটা XX XY, এগুলা আর অন্যান্য প্রজাপতি মতের মধ্যে এগুলা থাকে। XX X0 এটা 11তম অধ্যায়ে পড়ো। আপাতত মনে রাখো XX X0, XX X0, এখানে XY নাই, Y ক্রোমোজোম নাই, ঠিক আছে? Y নাই। ঘাসফড়িংয়ের কোন প্রজননের অংশ নয় কোনটি? অংশ নয়, তাহলে এটা হচ্ছে স্পার্মাথিকা নামে যে পার্টটা আছে, এটা কিন্তু কোন প্রজননের অংশ নয় বা শুক্রধানী। ইংরেজি কি? স্পার্মাথিকা। স্পার্মাথিকা কিন্তু স্ত্রী প্রজননতন্ত্রের অংশ, ধর পুরুষের স্ত্রী জনন গঠন করে, এই স্পার্মাথিকা বা শুক্রধানী। এটা একটু ব্যতিক্রম ছিল। ঘাসফড়িংয়ের স্ত্রী প্রজননের অংশ একই কথা, স্পার্মাথিকা। সুপারপজিশন দর্শনের সঠিক কোনটা? সুপারপজিশনে অস্পষ্ট বিভক্তি হইতে হবে, ভুল, খণ্ড খণ্ড না, একেবারে সামগ্রিক, সংকুচিত অবস্থা থেকে আইরিশ সঞ্চারণী সংকুচিত অবস্থা থেকে প্রসারিত হবে, বাদ। তাহলে সংকুচিত অবস্থা থেকে আইরিশ সঞ্চারণী সংকুচিত অবস্থা থেকে এই সঠিক সুপারপজিশন। অভিপজিটের কাজ কি? অভিপজিট একটু গর্ত করে ডিম পাড়তে সহায়তা করে, ডিম পথে, ঠিক আছে? কয়টা বাজে? ঘাসফড়িংয়ের ডিম বানো 43 সেন্ট্রোলিসিটাল, অর্থাৎ ডিমটা সেন্টারে থাকে, ডিমটা কি সেন্টারে থাকে। টেলোলিসিটাল থাকলে একদম কি প্রান্ত বরাবর থাকতো, টেল মানে শেষের দিকে থাকতো। হ্যাঁ, এটা হলো সেন্ট্রোলিসিটাল। এটা নিয়ে একটা ঝামেলা আছে, বুঝছো? সেন্ট্রোলিসিটাল মাইক্রোলিসিটাল নিয়ে একটা ঝামেলা হয়। এদের ডিমান্ডটা কিন্তু মোটামুটি ছোট থাকে, ঠিক আছে? তো এটা তোমাদের বই ডিরেক্টলি দেওয়া আছে, সেন্ট্রোলিসিটাল দেখাও, ঠিক মাঝখানে। ঘাসফড়িং কয়বার প্রজনন করে? 5 বার। মোল্টিং ঘটে 5 বার, পড়াইছি। ঘাসফড়িংয়ের রূপান্তরের ক্রম কোনটা? ঘাসফড়িং যত তাহলে কি অসম্পূর্ণ রূপান্তর। এদের রূপান্তর দুই প্রকার, একটা অসম্পূর্ণ রূপান্তর, মানে বাচ্চা যা বড় তা, যদি এমন হয় যে বাচ্চা যা বড় তা, এটা অসম্পূর্ণ রূপান্তর। যদি এমন হয় বাচ্চার বড় মধ্যে কোনো মানে কোনো চেহারা মিল নাই, একদম টোটালি চেঞ্জ, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। যেরকম প্রজাপতি যখন ছোট থাকে তখন শুয়োপোকা আর প্রজাপতি চেহারার সাথে কোনো মিল নাই, এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। আর যেটা আমাদের বাচ্চা বুড়া মোটামুটি মিল আছে, ওটা কি অসম্পূর্ণ রূপান্তর, মানে রূপান্তরটা চেঞ্জটা হচ্ছে অল্প স্বল্প, অসম্পূর্ণ। তাহলে ঘাসফড়িংয়ের ক্ষেত্রে প্রথমে ডিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী, নিম মানে বাচ্চা প্রাণী, তরুণ প্রাণী, দেন পূর্ণাঙ্গ প্রাণী, ডিম পূর্ণাঙ্গ প্রাণী। নিম পাই যায় ওইখানে লার্ভা পাওয়া যায়, মনে রাখবা, যার মধ্যে নিম পাওয়া যায় তার মধ্যে লার্ভা থাকে না। লার্ভা হইছে সম্পূর্ণ রূপান্তরের বাচ্চা প্রাণী, আর নিম হইছে অসম্পূর্ণ রূপান্তরের বাচ্চা প্রাণী। যেখানে নিম পাওয়া ওইখানে কখনো লার্ভা পাওয়া না, যেখানে লার্ভা পাওয়া তখন ওইখানে কখনো নিম পাওয়া যাবে না। নিম অথবা লার্ভা যেগুলো একটা থাকে জীবন দশায়, একটা প্রাণীর জীবন দশায় হয়তো নিম থাকবে অথবা লার্ভা থাকবে, লার্ভা থাকলে নিম থাকবে না, নিম থাকলে লার্ভা থাকবে না। আর নিম পাওয়া যায় কখন? অসম্পূর্ণ রূপান্তরে। আর যারা সম্পূর্ণ রূপান্তর ঘটায়, সম্পূর্ণ, যেরকম প্রজাপতি এদের মধ্যে তুমি কিন্তু লার্ভা পাবা, কারণ তাদের রূপান্তরটা কেমন? সম্পূর্ণ রূপান্তর। সম্পূর্ণ রূপান্তরে বাচ্চা প্রাণীকে লার্ভা বলে, আর অসম্পূর্ণ রূপান্তরে বাচ্চা প্রাণীকে নিম বলে। প্রায় শেষ। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে কোনটি সঠিক নয়?
যৌন দ্বিরূপতা দেখা বিদ্যমান, হ্যাঁ স্বামী পুরুষ আলাদা, যৌন দ্বিরূপতা দেখা যায়। ডিম সেন্টুরিয়াস একটু আগে বুঝছি, হ্যাঁ ডিম সেন্টুরিয়াস মাঝখানে থাকে। রূপান্তর সম্পূর্ণ না, একটু আগে তো লিখছি না, এই যে দেখো একটু আগে লিখছি না, এই যে গাছফড়িংয়ের ক্ষেত্রে অসম্পূর্ণ রূপান্তর লেখা, আর প্রজাপতির ক্ষেত্রে সম্পূর্ণ। তার মানে গাছফড়িংয়ের রূপান্তর কি সম্পূর্ণ, এই কথাটা ভুল, এটা কি অসম্পূর্ণ। আচ্ছা, তারপর অসম্পূর্ণ রূপান্তরিত শীর্ষ অবস্থার প্রাণীকে, অসম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার প্রাণীকে নিম্ফ বলে, আর সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার প্রাণীকে লার্ভা বলে। লার্ভা কাকে বলে? সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার প্রাণী। সম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার প্রাণীকে লার্ভা বলে, অসম্পূর্ণ রূপান্তরের শীর্ষ অবস্থার প্রাণীকে নিম্ফ বলে। আচ্ছা, সম্পূর্ণ রূপান্তরের ক্ষেত্রে নিম্ফের কোনটি সঠিক? সম্পূর্ণ বলছে, তার মানে অবশ্যই এখানে নিম্ফ বা, যেখানে নিম্ফ ওইখানে বা, একটা নিম্ফ দেয় নেই। তাহলে প্রথমে ডিম, ডিম ফুটতে হবে লার্ভা, তারপর পিউপা, তারপর ইমাগো। ইমাগো মানে পূর্ণাঙ্গ প্রাণী, ইমাগো মানে কি অ্যাডাল্ট, ইমাগো মানে কি অ্যাডাল্ট, অ্যাডাল্ট অ্যাডাল্ট, ইমাগো শব্দটা তো অ্যাডাল্ট। তাহলে প্রথমে ডিম, ডিম ফুটে হবে লার্ভা, হ্যাঁ তারপর পিউপা, পিউপা তারপর ইমাগো, প্রথমটাই সঠিক। এটা হচ্ছে সম্পূর্ণ রূপান্তর। কার কার ক্ষেত্রে ঘটে? প্রজাপতি, প্রজাপতি, মৌমাছি, এদের ক্ষেত্রে সম্পূর্ণ রূপান্তর ঘটে, হ্যাঁ বল্টু এরকম। নিম থেকে পূর্ণাঙ্গ প্রাণী হতে কতবার কোষ প্রজনন করে? 5 বার, যেটাকে আমরা বলি একডাইসিস প্রসেস অথবা মোল্টিং প্রসেস। নিমের কোন গাছফড়িং ক্ষেত্রে প্রযোজ্য? নিমের কোনটি গাছফড়িং ক্ষেত্রে প্রযোজ্য? ওমাটিনিয়াম সম্পূর্ণ বিভব তৈরি হয়, হইতে পারে ওমাটিনিয়ামে সম্পূর্ণ বিভব তৈরি হয়, খণ্ড খণ্ড তৈরি হয়, সম্পূর্ণ তৈরি হতে পারে। রূপান্তরের নির্বাচনের সংখ্যা 5 বার, এটা সঠিক। রক্ত সংকট বদ্ধ না মুক্ত হবে? এটা ট্রাকিউলে ইন্টিমা থাকে, ট্রাকিউলে ইন্টিমা থাকে। কোনটি গাছফড়িং ক্ষেত্রে প্রযোজ্য? ও ট্রাকিউলে তো থাকবে না, ট্রাকিয়াই থাকবে, এটা ভুল। আচ্ছা, ট্রাকিউলে তরল রস থাকে, ইন্টিমা থাকে না। ওমাটিনিয়ামে সম্পূর্ণ বিভক্ত হয়, খেয়াল করো, এটা যদি তোমার সুপার পজিশনে কিন্তু একটা ওমাটিনিয়ামে সম্পূর্ণ বা সামগ্রিক বিভক্ত হয় এবং ঝাপসা তৈরি হয়। এটা যদি ইয়ার ক্ষেত্রে চিন্তা করি, ডিপ সেন্সে চিন্তা করি, এটা কিন্তু সঠিক তাকে ধরতে পারি। কারণ কি আমরা করছি সুপার পজিশনে সামগ্রিক বিভক্ত হয় একটা ওমাটিনিয়ামের মধ্যে, বুঝছো, ঝাপসা হয়, সামগ্রিক সম্পূর্ণ হয়। তো যেহেতু এইটা আমি পাই গেছি সবচেয়ে দুইটার মধ্যে সবথেকে বেস্ট উত্তর, রূপান্তরের নির্বাচনের সংখ্যা, মোল্টিং এর সংখ্যা 5 বার, তাহলে আমি এটাই দাঁড়ালাম। বাট এটা কিন্তু ডিপ সেন্সে কিন্তু উত্তর হয়, বুঝছো। বাট এখানে তোমার একটা জায়গায় হবে, সিঙ্গেল জায়গায় হবে, সবথেকে যেটা ভালো মনে হইতেছে এটাই জায়গায় তুমি কোনটি। আচ্ছা, ওই মাসে এসে পড়ছে, ওই মাসে আমরা তার করবো না। এই ভাগ্যবান 4 জন তারা শেষ পর্যন্ত ছিল, অনেকক্ষণ ছিল। তারা একটু দেখি, যারা এই পর্যন্ত আছে একটু কমেন্ট করো, যারা আছে এই পর্যন্ত। শেষ পর্যন্ত যারা আছে একটু কমেন্ট করো তো দেখি কে আছে। সানি আছে, ওকে, নদী ইসলাম আছে। শেষ পর্যন্ত যারা আছো, তোমার ডেডিকেশন লেভেল আমার থেকে বেশি, তো তোমরা অলরেডি জানো আমি খুবই ডেডিকেটেড, ঠিক আছে, টিচিং লেভেলে আমি খুবই ডেডিকেটেড ইনশাআল্লাহ। সানি পর্যন্ত আছে, লিখছে প্রেজেন্ট প্লিজ। হ্যাঁ সানি আছে, অসংখ্য ধন্যবাদ যারা একেবারে ধৈর্য সহকারে লাস্ট সেকেন্ড পর্যন্ত ছিল, তোমাদের ডেডিকেশনকে স্যালুট জানাই। তো একটু পরে নামাজ, তো আমরা আজকে এখানে শেষ করে দেই। ওকে, সানিকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ আগামী কোনো এক ক্লাসে। তো শেষ করি আজকে, ভালো থাকো, আসসালামু আলাইকুম।